আসসালামু আলাইকুম। তোমাদের যাদের টার্গেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, আজকের একটা ক্লাস তোমরা করো ইনশাল্লাহ। জিকেতে আমি বলবো, জিকেতে তুমি জাস্ট ইনশাল্লাহ এই ক্লাসটা করার পর তুমি নিজেই কমেন্ট করবা ভাইয়া যে 5 থেকে 7 মার্ক আমার ইনশাল্লাহ এই একটা ক্লাস থেকেই কমন থাকার মতো একটা ক্লাস ছিল। সো আজকের ক্লাসটাতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু আমাদের খুবই নিকটে, জগন্নাথের পরে কুমিল্লা আছে আমাদের নিকটে, কিন্তু তারপর গুচ্ছ, জাতীয়, সেন্ট্রাল, নার্সিং দেখতে দেখতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু এই প্রতিযোগিতায় আমি যদি ঠিকঠাক মতো পড়ি আমি কিন্তু পাবলিকান হতে পারবো, কিন্তু আমি যদি ঠিকঠাক মতো না পড়ি এবং সময়টাকে কাজে না লাগাই তাহলে আমার কিন্তু সে পাবলিকান হওয়ার যে দীর্ঘ ভাষণা কামনা ছিল সেটা পূর্ণ হবে না। সো আজকের ক্লাসটি আমি যেটা বলবো, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকার মধ্যে যে কয়টি বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এখন যারা পড়ছো তাদের মধ্যে অনেকেই ভাইয়া ঢাকার মধ্যে পড়তে চাই, ভাইয়া ঢাকার মধ্যে থাকতে চাই, ঢাকার একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়তে চাই। সো তোমরা যাদের জবি টার্গেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় টার্গেট, আমি একটা কথাই বলবো, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমরা প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ করে তোমাদের 10টার মতো টপিক বের করে দিব। কয়টা? 10টার মতো টপিক আইডেন্টিফাই করে দিব, যাতে করে ইনশাল্লাহ তোমার এখান থেকে সর্বোচ্চ পরিমাণে কমন থাকে। আগামী যতদিন আছে তুমি এই 10টা টপিক সুন্দর করে পড়বা, সুন্দর করে পড়বা, তোমাদের ভালো কমন থাকবে এই বিশ্বাস আমি রাখি। সো সবার আগে একটা কথাই বলবো, তোমরা যারা আজকে ক্লাসটা করছো যদি এরকম আরো ক্লাস চাও জগন্নাথের জন্য, কুমিল্লার জন্য, কার কোনটা টার্গেট আমাকে জানাও। তোমরা অবশ্যই এই ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে দিবা, সবাই যে যখন দেখবে একটা রিয়েক্ট দিয়ে দাও। কমেন্টে সবাই একটু এই জিনিসটা লিখে দাও তো প্রত্যেকে, এই যে @HIGHLIGHT @হাইলাইট প্রত্যেকে লিখবে, আমি জাস্ট দেখবো প্রত্যেকে লিখবে, তোমাদের কমেন্টগুলো দেখবো। এবং অবশ্যই ক্লাসটি নিজের টাইমলাইনে একটা শেয়ার করে ডান লিখে জানাও, ক্লাসটি নিজের টাইমলাইনে একটা শেয়ার করো। আর বন্ধুদেরকে মেনশন দাও, অলরেডি কিন্তু মেনশন দিয়েছো অনেকে, আমি দেখছি যাদের জগন্নাথ টার্গেট আমি দেখছি তোমরা দিচ্ছ। সো বাকিরাও একটু মেনশন করে দাও। মেনশন করে দিয়ে তুমি যদি আমার যে জিকে 1500 টাকার কোর্স রয়েছে, 1500 টাকার কোর্স, যেখানে আলহামদুলিল্লাহ আজকে 4300-র উপর 4300-র উপর স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ, সেই 1500 টাকার কোর্সটা আমি মাত্র 199 টাকায় দিব, মাত্র 5 জনকে, সবাইকে না, সবাইকে না। বাট তোমরা শেয়ার করো, শেয়ার করো। যদি ক্লাসের পিডিএফ পেতে চাও সবাই শেয়ার করো, নাহলে কিন্তু পাবা না। সো প্রথম 5 জনকে কিন্তু আমরা এই 199 টাকায় আমাদের 1500 টাকার কোর্স দিয়ে দিব। তোমরা শেয়ার করে, মেনশন করে, রিয়েক্ট দিয়ে স্ক্রিনশট আমাদের নাবিল জিকে পেজে দাও। নাবিল জিকে পেজে দেওয়ার পর আমি বলবো যে কারা বিজয়ী হয়েছে তারা শুধু ভর্তি হতে পারবে 199 টাকায়, বাকিরা কিন্তু 350 টাকায়। সো আজকে ক্লাস আমি শুরু করে দিব ইনশাল্লাহ। তোমরা একটু ভাইয়াকে হেল্প করো, আমি তোমাদের কাজগুলো করে দিই। সো বেশি কথা না, আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যাতে ভালো হয়, প্রশ্ন প্যাটার্ন কিন্তু সকল বিশ্ববিদ্যালয় একটু একটু চেঞ্জ করতেছে। সো আমাদের বুঝতে হবে আগে বিগত সালের প্রশ্ন আমরা সলভ করি, নেক্সট ক্লাসে আমরা টপিক ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পেইড ব্যাচে 2টা ক্লাস 3টা ক্লাস নিব, 3টা ক্লাস, এক একটা ক্লাস 3 ঘন্টা হবে। এই 3 12 ঘন্টা যারা আমাকে সময় দিবা, এই 12 ঘন্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ডান, ওইটা আমাদের পেইড ব্যাচে হবে আগামীকাল থেকে। ক্লাস রেকর্ডেরও থাকবে, যে যখন ভর্তি হবে অ্যাড হতে পারবা। সো আমাদের নাবিল জিকে পেজে নক দিলে ওই ম্যারাথন, জগন্নাথ ম্যারাথন, জগন্নাথ কুমিল্লা গুচ্ছ ম্যারাথন ক্লাসে যুক্ত হতে পারবা কোর্সে। সো এখন আমরা চলো শুরু করি আমাদের আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভের যে মহা ক্লাস, এবং যেখান থেকে আমরা বলবো ইনশাল্লাহ তোমাদের ভালো রকমের কমন থাকবে। সো তোমরা একটু খেয়াল করো, আমরা বিগত সালের প্রশ্নটা দিয়ে সলভ করি। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি রিটেন আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এখন কোনো রিটেন আছে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। এই সময়ে এসে তোমাদের জন্য কিন্তু এরকম ফ্রি ক্লাস অনেকেই দিচ্ছে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর সবাই কিন্তু ক্লাস দেয় না। বাট আমি চেষ্টা করি, আমার যে শিক্ষার্থীরা ভালো করে শিখতে চায়, জানতে চায় এবং তাদের পাবলিকে আনার স্বপ্ন আছে, আমি কিন্তু অল্প টাকায় হলেও, মাথায় রাখবো আমি কিন্তু ডিফারেন্ট, অল্প টাকায় হলেও শেষ অবধি তাদের সার্ভিসটা দিয়ে যাই। সো এই লক্ষ্যেই কিন্তু আজকে ফ্রি ক্লাস থাকছে, এবং পেইড ব্যাচের আগামীকাল থেকে 3 দিন 3টা ম্যারাথন ক্লাস, 3 তারিখে 9 ঘন্টায় পুরো জবি জিকে ডান, ওইখান থেকে কমন আসবে ইনশাল্লাহ, সিক্রেট যে টপিকগুলো থেকে আমি পড়াবো। সো দেখো, প্রথমে আমরা শুরু করি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 24-25 সালে শিফট 1-এ বি ইউনিটে যে প্রশ্নটা এসেছিল, চীনের জিংজিয়াং প্রদেশের একটি মুসলিম জনগোষ্ঠী হলো কি? উইগুর। উইগুর, তোমরা জানো যে চীনে এই উইগুর যেই মুসলিম উপজাতি রয়েছে তারা কিন্তু নিগৃহীত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। চীনের কোন প্রদেশে থাকে? জিনজিয়াং প্রদেশে থাকে। এবং উইগুর, তোমরা এরকম বিশ্বের কোন দেশে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে? যেমন আসতে পারে পিগমি, পৃথিবীর সবচেয়ে খর্বকায় ক্ষুদ্র নিগোষ্ঠী পিগমি। পরীক্ষায় আসতে পারে যে তাতার কোন দেশে থাকে, রেড ইন্ডিয়ান কোন দেশের, পরীক্ষায় আসতে পারে জুলু কোন দেশের, হুতু টুটসি কোন দেশের। সো আবার
এরকম গুর্খা কোন দেশের? সো তোমাদের কোন কোন ক্ষুদ্র নিগোষ্ঠী পৃথিবীর কোন উপজাতি কোন দেশে বাস করে? আবার আফ্রিদি, এই আফ্রিদি কোন দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী? আফ্রিদি কোন দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তোমাদের একটু বলতে হবে। সো এই টাইপের প্রশ্ন হবে। এইবার বুড়িগঙ্গা নদীর নাম কোনটি? এই দেখো বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম মনে রাখবা। কয়েকটা নদীর পূর্ব নাম খুবই গুরুত্বপূর্ণ, যেমন বুড়িগঙ্গা, যমুনা, পদ্মা, হ্যাঁ এরকম। যেমন যমুনা নদীর পূর্ব নাম কি? আমরা জানি বাংলাদেশে একটি নদী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে, ব্রহ্মপুত্র নদ থেকে গতি দ্বারা পরিবর্তিত হয়ে যমুনা নদীর সৃষ্টি হয়েছে। বাংলাদেশের নবীনতম নদীর নাম কি? যমুনা। তোমরা একটু কমেন্ট করে জানাও তো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? কত কিলোমিটার কেউ জানো? দীর্ঘতম নদীর নাম কি? কেউ কারো জানা আছে দীর্ঘতম নদীর নাম কি? সো মাথায় রাখবা যে এই যে যমুনা নদী, এটি আগে ব্রহ্মপুত্র হয়ে প্রবাহিত হতো, কিন্তু একটা খাল ছিল জোনাই খাল। এই জোনাই খাল তখন কিন্তু অত বেশি জোয়ার ছিল না। এই জোনাই খালের মধ্যে যখন ব্রহ্মপুত্র নদীর পানি গতিপথ হয়ে জোনাই খালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন ওই জোনাই হয়ে যায় যমুনা, জোনাই হয়ে যায় যমুনা, যতে যমুনা যতে জোনাই। তার মানে যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই খাল। আবার এই যে পদ্মা নদীর কথা তোমরা জানো, এই পদ্মা নদী মানুষের সর্বনাশ করে ফেলে। সর্বনাশ মানে কীর্তিনাশ, কীর্তি মানুষের মানে মানুষের জীবনের গল্প, মানুষের জীবনের গল্প নাশ করে ফেলে। কিভাবে? কারণ এই পদ্মা নদীতে প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়, প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়। দুইটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে বেশি চর রয়েছে কোন নদীতে? যমুনা নদীতে। সব থেকে বেশি চর কিন্তু যমুনা নদীতে। আর নদী ভাঙনের জন্য সেরা কিন্তু এই পদ্মা নদী। একটা গান আছে না, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই বল কিরে, তোর কিরিয়ার কুল কিনা নাই। তার মানে এই পদ্মা নদী মানুষের কীর্তি নাশ করে ফেলে, মানুষের ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। তার মানে এই পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা, কীর্তিনাশা, কীর্তিনাশা। এভাবে টেকনিকে মনে রাখবা। আবার পদ্মা নদীর পূর্ব নাম কিন্তু নলিনী। আমি বলি এই নলিনী মানে হচ্ছে একটা মেয়ের নাম, আর মেয়েরাই তো কীর্তি নাশ করে দেয় ছেলেদেরকে অল্প বয়সে কীর্তি নাশ করে দেয় কারা? এই নলিনীরা। তাহলে পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা ও নলিনী। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। বুড়িগঙ্গা নদীর নাম হচ্ছে পূর্ব নাম হচ্ছে দোলাই। কিভাবে মনে রাখবা? যে বুড়িগঙ্গা এমন একটা নদী যেখানে মানুষ সকল ধরনের বজ্র পদার্থ দোলাই করে, বাসন কোসন দোলাই করে, গরু ছাগল হাঁস মুরগি সব দোলাই করে বুড়িগঙ্গার পানি পুরা খারাপ করে ফেলছে। দোলাই। তাহলে এই দোলাই হচ্ছে বুড়িগঙ্গার পূর্ব নাম। হ্যাঁ, আর তোমরা জানো যে লৌহিত্য হচ্ছে ব্রহ্মপুত্র নদের পূর্ব নাম। কোন নদের? ব্রহ্মপুত্র নদের পূর্ব নাম ব্রহ্মপুত্র নদ। সো মাথায় রাখবা ব্রহ্মপুত্র লেখতে যেমন ভিতরে অনেক বেশি যুক্ত বর্ণ আছে, লৌহিত্যর মধ্যেও কিন্তু এরকম প্যাচগোছ আছে। আমি ভাই মনে রাখি। সো চারটা জিনিস আমাদের একসাথে মনে থাকলো আজকের এই যমুনা নদী জোনাই, ইয়েস, বুড়িগঙ্গা দোলাই। ঠিক আছে। তোমরা একটু মাথায় রাখবা, টেকনিকে পড়বা। আজকে ক্লাসটা করো, সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট, জগন্নাথ হোক, রাজশাহী হোক, সব জায়গায় কাজে লাগবে। কারণ এই নদ নদী টপিক থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন আসে, আবার মাস্ট তোমাদের গুচ্ছতেও কমন আসে। জগন্নাথে তো পড়াচ্ছি, জগন্নাথের বিগত সালের প্রশ্ন সলভ করে টপিক আইডেন্টিফাই করে দিব। সো তোমরা একটা টপিক লিখো নদ নদী, জগন্নাথের জন্য নদ নদী টপিকটা লিখো। পরবর্তীতে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ গৃহীত কবে? 10 ডিসেম্বর 48 সালে। এই 10 ডিসেম্বর হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে, 3টা তারিখ পরীক্ষা বেশি আসে। আন্তর্জাতিক তোমার হচ্ছে পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন, বিশ্ব নারী দিবস 8 মার্চ, বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে এই 10 ডিসেম্বর। কিভাবে এই মানবাধিকার দিবসটা হলো? এইটার পূর্ণ একটা ইয়ে হচ্ছে ইউডিএইচআর। মাথায় রাখবা ইউডিএইচআর মানে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনাইটেড মানে তোমার হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার যে ঘোষণাপত্র 48 সালে জাতিসংঘে গৃহীত হয় 10 ডিসেম্বরে। এই 10 ডিসেম্বরে কিন্তু মানবাধিকার দিবস। এবং আমরা জানি মানবাধিকারের 30টি ধারা রয়েছে। তবে এই মানবাধিকারের যেই বিষয়টি, এটি পালিত হয়ে আসছে কিন্তু 1950 সাল থেকে। গৃহীত হয় 1948, কিন্তু পালিত হয় কিন্তু 1950 সাল থেকে। এই বিষয়টা মাথায় রাখবা। সো যারাই দেখছো, আমি একটা কথাই বলবো, তোমরা ক্লাস একটা রিয়েক্ট দিয়ে ফেলো। অন্তত তুমি তোমার টাইমলাইনে কি একটা শেয়ার করতে পারবা ভাইয়ের জন্য, যে শেষ সময় অনেকেই তোমাদের জন্য ক্লাস দিচ্ছে না, তোমরা দিশেহারা দিক বিদিক টালমাটাল হয়ে ঘুরছো। আমি তোমাদের ক্লাস দিচ্ছি, আরো ফ্রিতে বুঝাই দিচ্ছি টপিকগুলো। দেখো একটা দিয়ে কিন্তু আমি 3-4টা জিনিস তোমাদের বুঝাই দিচ্ছি, তোমাদের কাজে লাগে। একটা শেয়ার করে তোমরা একটু ডান লিখে জানাও। আর বন্ধুদেরকে মেনশন দিলে আমি খুব খুশি হবো। অনেকেই মেনশন দিচ্ছে, আমি খুব খুশি হবো। একটু এটা তুমি করে দাও। পরবর্তীতে তোমরা দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে। এই যে রাষ্ট্রীয় মনোগ্রাম বলছে নাকি জাতীয় প্রতীক বলছে, একটু খেয়াল করবা। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা, অথবা দিতে পারে, দেখো কনফিউজ হইও না, এ
এ দিতে পারে, এন দিতে পারে, এ এন এ সাহা, অথবা তার পূর্ণ নামটা তোমরা জানো, তার পূর্ণ নামটা হচ্ছে নিত্যানন্দ সাহা। এই যে এন এন, এনতে হচ্ছে নিত্যা আর এনতে হচ্ছে নন্দ, এই নিত্যানন্দ সাহা তো সাহাই, তার পূর্ণ নাম হচ্ছে নিত্যানন্দ সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ভিতরে কি কি আছে মাথায় রাখবা। রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় প্রতীক, তারপর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ইত্যাদির ডিটেলসগুলো একটু জানবা। এই টপিকটা হচ্ছে, এই টপিকটা কোন টপিক? এই টপিকটা হচ্ছে বাংলাদেশের তোমার হচ্ছে জাতীয় বিষয়াবলী। সো রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কিন্তু এ এন এ সাহা। আর জাতীয় প্রতীকের ডিজাইনার কে? তোমরা একটু কমেন্ট করে জানাও। জাতীয় প্রতীকের ডিজাইনার কে কেউ জানো? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে জানতে হবে। আমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন সলভ করছি তোমাদের জন্য। সো এরপরে আমরা যদি নিচের দিকে যাই, দেখো 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? এই 60 গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাট জেলায়। এই বাগেরহাট জেলা, যেই জেলায় সুন্দরবন সব থেকে বেশি বিস্তৃত, কিন্তু সুন্দরবন হচ্ছে বাগেরহাট জেলায়, মাথায় রাখবা। সো এই যে বাগেরহাট জেলায় একটি মসজিদ রয়েছে, মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের মধ্যযুগের সব থেকে বড় মসজিদ কোনটি? এটা হচ্ছে বাগেরহাটের এই 60 গম্বুজ মসজিদ। এখন এই 60 গম্বুজ বললে ওই কি এটার গম্বুজ 60টি? একদমই না, অনেকে ভুল করে। তোমরা বলো 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কত? প্রকৃত গম্বুজ সংখ্যা বা যদি বলে গম্বুজ সংখ্যা, সেটি উত্তর কি হবে? উত্তর দেখতে পাচ্ছ 81টি, উত্তর সঠিক, সমস্যা নাই। কিন্তু কোনোভাবে যদি তোমরা 81 অপশনে না পাও, হতে পারে না 81 দেয় নাই, তখন দিতে পারে 77, তখন 77টি উত্তর করবে। কত কনফিউশন প্রশ্ন আসে তোমরা যদি ভালো করে না পড়ো। সো 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ 81টি, 81 না থাকলে দিবা 77টি, কিন্তু কোনোভাবে 60টি হওয়ার কথা না 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 না। ঠিক আছে? এই 60 গম্বুজ মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু তোমার খাজা খান জাহান আলী, উলুগ খান জাহান আলী। সো এই পীর খান জাহান আলীর মসজিদে কিন্তু এই 60 গম্বুজ মসজিদ। ঠিক আছে? বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত 3টি কালচারাল ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেটি 1985 সালে 2টি জিনিস এটির অন্তর্ভুক্ত হয়। একটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার, আরেকটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ, মাথায় রাখবা। আর 1997 সালে আরেকটি জায়গা এই কালচারাল এর মানে ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয়, সেটি কিন্তু বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের 62% এরিয়া কিন্তু বাংলাদেশে পড়েছে। সো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সুন্দরবন, ঠিক আছে? সুন্দরবন, ইয়েস, মাথায় রাখবা। এখন তোমরা আমাকে বলো ঢাকা শহরের সবচেয়ে প্রাচীনতম মসজিদের নাম কি? অনেকেই জানো না ঢাকা শহরের সবচেয়ে প্রাচীন মসজিদের নাম কি। ওকে, সো পরবর্তীতে দেখো স্টিভ চ্যান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? এটা সবাই জানে, জাভেদ করিম। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা, ওদের ভিউ একটু বাড়াই দেই, মি অ্যাট জু লিখে সার্চ করবা, মানে আমি এখন কোথায়, মানে তোমার চিড়িয়াখানায়। মি অ্যাট জু লিখে সার্চ করলে ইউটিউবের সব থেকে পুরাতন আপলোড করা ভিডিওটা আসবে। এই ভিডিওটা যার, সেই ব্যক্তির নামে কিন্তু এই জাভেদ করিম। তিনি কিন্তু ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা। প্রথম ভিডিওটা তিনি আপলোড করেছেন, পিছনে একটা হাতি, তিনি একটা ভিডিও করেছেন, মি এট জু দেখে সার্চ করলে পাবা। সো এবং মাথায় রাখতে হবে, একটা ভিডিও আপলোড দিয়ে তার মনে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার। সো ইউটিউবের সবচেয়ে পুরাতন ভিডিও এই জাভেদ করিম কিন্তু তোমার ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত, এটা মাথায় রাখবা। এছাড়া ফেসবুকের, যেখানে আমরা ক্লাস করছি, সেইটার প্রতিষ্ঠাতা কে? তোমরা একটু আমাকে কমেন্ট করো। এই যে তোমার স্পেস এক্স এর মালিক কে? স্পেস এক্স এর মালিক কে? আর ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এই টাইপের কে কোনটার প্রতিষ্ঠাতা আসতে পারে। পরবর্তীতে বাংলাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে সিয়েরা লিওন। এটা নিয়ে আর কোনো কথা বললাম না, অলরেডি এটা নিয়ে আমার একটা ভাইরাল ভিডিও আছে আমার ইউটিউবে পেজে। সো এটা নিয়ে তোমরা সবকিছু জানো। তোমরা আমাকে বলবা এই সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? এই সিয়েরা লিওনের রাজধানীর নাম কি একটু তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, বিনত বিবির মসজিদ, ইয়েস, বিনত বিবির মসজিদ হচ্ছে ঢাকা শহরের পুরাতন মসজিদ, বিনত বিবির মসজিদ। ঠিক আছে? তোমরা আমাকে বলো মসজিদের নগরী কোনটা, মসজিদের শহর কোনটা? পরবর্তীতে একটু খেয়াল করে দেখো, এই যে দিনাজপুরের পুরাতন নাম কি? তোমরা মাথায় রাখবা যে কোন অঞ্চলের পুরাতন নাম কি। এগুলো কিন্তু ছোট্ট একটা টপিক, অথচ তোমরা পড়ো না, পড়ে রাখবা, যে কোনো জায়গায় প্রশ্ন চলে আসতে পারে। যেমন তোমরা যদি আমাকে বলো কুমিল্লার পুরাতন নাম কি, তোমরা একটু কমেন্ট করে জানাও। কুমিল্লা, ফেনী, ঢাকা। তোমরা কুমিল্লা, ফেনী, ঢাকা
তারপর আমাকে একটু তোমরা জানাও, এই তিনটাই জানাও, প্লাস হচ্ছে দিনাজপুরে তো অবশ্যই এই গন্ডোয়ানা ল্যান্ড দিনাজপুরের। আবার তোমরা বলো নোয়াখালীর পূর্ব নাম কি, কে কোনটা পারো? নোয়াখালী। আবার বরিশালের পূর্ব নাম কি? আবার তোমরা বলো মহাস্থানগড়ের পূর্ব নাম কি? মহাস্থান। কে কোনটা পারো আমি দেখবো, কে কয়টা পারো, কোনটা পারো। মহাস্থানগড়ের পূর্ব নাম কুমিল্লার, ফেনীর, ঢাকার, নোয়াখালীর, বরিশালের, অনেকগুলো পূর্ব নাম যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে দিয়ে দিলাম। সো এই পূর্ব নামগুলো কি কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই পূর্ব নামগুলো কি কি একটু কমেন্ট করে জানাও সবাই। সো গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুরের পূর্ব নাম। সো আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে প্রশ্ন এসেছে, তোমরা যা যা পড়েছো। সো আমার কাজ হচ্ছে এখন ভাই তোমাদের কিছু প্রশ্ন সলভ করে দিব, এবং আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে 3টা ক্লাস দিব। 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস হবে 3 ঘন্টা করে। এই 3 ঘন্টার ক্লাসে 3 দিন, আগামীকাল কত তারিখ একটু কমেন্ট করে জানাও। আগামীকাল, পরশু, তরশু, এই 3 দিন আমাদের পেইড গ্রুপে, ফ্রি না, পেইড গ্রুপে 3টা ক্লাস দিব, যেখানে অলরেডি আলহামদুলিল্লাহ 4300 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। 4300 3টা ক্লাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিকে ডান। এরই সাথে সাথে পরশু দিন থেকে আবার টানা 3 দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 3টা ক্লাস দিব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিকে ডান 3টা ম্যারাথন ক্লাস। ফুল ফোকাস থাকবা, খাতায় লিখবা, আমি পুরো প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, এমসিকিউ না ইনশাল্লাহ। এবং ওই গ্রুপটাতে আগের যত ক্লাসও কিন্তু আছে, এক্সাম মডেলের সব আছে, ওই গ্রুপটাতে আমাদের ক্লাস হবে। সো এই 3টা দিন যারা সময় দিবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি যেরকমই হোক ইনশাল্লাহ তোমরা ভালো রকমের কমন পাবা। সো যারা এখনো যুক্ত হও না, নাবিল জিকে পেজে নক দিও, আমি তোমাদের এটা ডিটেলস একটু পরে বলবো, ঠিক আছে? সো আশা করি তোমরা কমেন্ট করেছো বরিশাল, চন্দ্রদ্বীপ, কুমিল্লা, ত্রিপুরা, ঢাকা হচ্ছে ডাবেক্কা, ঢাকার পুরাতন একটা নাম কিন্তু জাহাঙ্গীরনগর, ঠিক আছে? জাহাঙ্গীরনগর। তারপর হচ্ছে সুধারাম ভুলুয়া, নোয়াখালীর সুধারাম ভুলুয়া। ফেনী কেউ দাও নাই, শমশেরনগর। ফেনী হবে শমশেরনগর, ফেনী হবে শমশেরনগর, ঠিক আছে? খুব ভালো করে পড়বা। এই বছর কি আচ্ছা, মসজিদের নগরী হচ্ছে ঢাকা, থ্যাংক ইউ। এই বছর কি লিখিত আছে? তোমরা আমাকে বলো ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বছর কি লিখিত আছে? আমাকে বলো। তোমাদের একটা বিষয় আমি জানাই দিই, খুবই কনফিউজিং একটা প্রশ্ন তোমরা আমাকে করেছো, একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি রিটেন আছে? বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি রিটেন আছে এই বছর? আমাকে এটা বলো শুধু। এখনো জানো না? বরিশাল হচ্ছে বাকলা, ইসমাইলপুর, অনেকে বলছে ভাইয়া জবিটা রবিবার থেকে নেন। আচ্ছা, তাহলে আমি বলবো কেন রবিবার থেকে নিতে বলেছে, কারণ হচ্ছে রাবির পরীক্ষা আছে, আবার ভিউপির পরীক্ষা আছে, আমরা রবিবার থেকে নিমু। আমি এই 2-3 দিন নিজেরা প্রস্তুত করব, যাতে করে, এবং তোমরা বলতে পারবে কোন টপিক থেকে প্রশ্ন আসে। আমার পেইড গ্রুপে অলরেডি আমি 10 থেকে 12 মিনিট একটা ভিডিও দিছি জগন্নাথ বি ইউনিটে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, শুধু ওই টপিকগুলো, ছোট ছোট টপিক নাম বলে দিছি। এখন ওইগুলো শেষ করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার কোনো ভয় নেই। 350 টাকায়, মাত্র 350 টাকায় তোমরা কি কি পাবা একটু পরে বলবো, আগে ক্লাসটা করাই তোমাদেরকে। কিন্তু আমি চাই তোমরা পার্টিসিপেট করো। অলরেডি 4300 না 5000 স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে। তুমি থাকলে তুমি জয়ী হবে ইনশাল্লাহ। সো রিটেন নাই, এখন রিটেন নাই ভাই, এখন তো এই রিটেনের জায়গায় আসবে এমসিকিউ। তাহলে এই কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা তো বুঝতে পারতেছি না। রিটেনে যে টপিকগুলো থেকে আসতো ওই টপিকগুলো এখন এমসিকিউ আকারে আসতে পারে, এইগুলাকে ফলো করে প্রশ্ন করতে পারে, এটা হচ্ছে বুদ্ধিমত্তা। যেমন এখানে জাতীয় সংসদ থেকে প্রশ্ন আসছে, তোমরা জাতীয় সংসদ টপিকটা পড়বা, যেটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য খুব সুন্দর করে পড়েছো। হ্যাঁ, জাতীয় সংসদটা খুব সুন্দর করে পড়েছো। তারপর দেখো বাংলাদেশের বিখ্যাত স্থান, যেটা রাবির জন্য ইম্পর্টেন্ট পড়েছো। সার্ক, আন্তর্জাতিক সংস্থা, এইটা তোমরা কি পড়েছো, রাবির জন্য পড়েছো, ইম্পর্টেন্ট। যেমন এই যে দিবস, চট্টগ্রাম রাবিতে প্রশ্ন আসে। তারপর দেখো মহাবিশ্ব, ঠিক আছে? তারপর দেখো ভৌগোলিক উপনাম, তারপর দেখো বাংলাদেশের ভাস্কর্য, তারপর দেখো বাংলাদেশের বিখ্যাত যে স্থান, তারপর দেখো আন্তর্জাতিক সংস্থা। আমি এখান থেকে এতগুলো টপিকের মাঝখানে 2-3টা টপিক বলবো যে তুমি প্রশ্ন কমন পাবাই জগন্নাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং সেগুলো আমি নিজে পড়াই দিব, ম্যারাথন ক্লাস দিয়ে 3 দিনে তুমি আমার ভরসা রাখবা, তুমি 3 দিন আমাকে সময় দিবা। জগন্নাথের কুমিল্লার গুচ্ছের জন্য থাকবে আবার 10টা ক্লাস, নার্সিংয়ের জন্য 3টা ক্লাস, জাতীয় সেন্ট্রালের জন্য ওই একটা গ্রুপে একবার ভর্তি হয়ে গেলে তোমার আর কোনো টেনশন নাই। সো দেখো এখানে এই জাতীয় সংসদটা ভালো করে পড়বা, তারপর হচ্ছে এই যে জাতিসংঘটা ভালো করে পড়বা, আন্তর্জাতিক সংস্থা, এই 3টা টপিক আইডেন্টিফাই করো। আমি আজকে বলছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে দিয়ে দিব, সংস্থা, জাতীয় সংসদ, জাতিসংঘ। আর একটা বিষয় ভালো করে পড়বা, আর সেটা হচ্ছে তোমরা যেটা পড়বা আমি দ্বারা বলতেছি, বিখ্যাত স্থান, বাংলাদেশের বিখ্যাত ঐতিহাসিক স্থান, এই 4টা টপিক আমরা এই লিখিত থেকে আইডেন্টিফাই করলাম।
লিখিত থেকে এই 4টা টপিক তোমাদেরকে আমি আইডেন্টিফাই করে দিলাম ইনশাআল্লাহ, তোমাদের দেখবা কমন থাকবে জগন্নাথে। সো দেখো এই যে কি টাইপের প্রশ্ন আসতো আগে, দেখো জাতীয় সংসদ ভবনের স্থপতি কে, পানামনগর কোথায়, সার্কের পুনরূপ কি, যুগ সন্ধিক্ষণের কবি কি। তোমরা এই 1 2 3 4 5টা প্রশ্ন একটু কমেন্টে জানাও, কারা কারা জানো। একজন লিখছে ভাইয়া এইচএসসি 26, এইচএসসি 26 27 কারা আছো কমেন্টে জানাও। এইচএসসি 26 27-এর জন্য আমার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ 1 থেকে 7 তারিখের মাঝখানে আমাদের নতুন কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, প্রি অ্যাডমিশন কোর্স। 26 তুমি যদি ভর্তি হও, তোমার 26-এর যে এইচএসসির পর সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন শেষ অবধি থাকবে এই কোর্স। 27 যদি ভর্তি হও, 27-এর এই কলেজে থাকতে থাকতে 26-এর সাথে তুমি করে ফেলতে পারবা। 25 যদি ওই নতুন জিকে কোর্সে ভর্তি হও, একদমই নতুন জিকে কোর্স, 0 থেকে শুরু হবে হিরো পর্যন্ত। 25 যদি ভর্তি হও, তুমি সেকেন্ড টাইমের শেষ পর্যন্ত থাকতে পারবা। সো ওই কোর্সে ভর্তি হতে পেজে নক দিয়ে ফেলো, এখন ডিসকাউন্ট চলছে। প্রি অ্যাডমিশন জিকে ব্যাচে ভর্তি হতে চাই বলে নক দিলেই হবে। আচ্ছা, লুই আইকান, হ্যাঁ লুই আইকান দিচ্ছ যারা, উত্তর সঠিক। লুই আইকান, লুই আইকান, লুই আইকান, লুই আইকান, লুই আইকান সঠিক উত্তর, লুই আইকান সঠিক উত্তর। হ্যাঁ লুই আইকান সঠিক উত্তর, লুই আইকান সঠিক উত্তর। পানামনগর কোথায় অবস্থিত, পানামনগর কোথায়, সোনারগাঁও। জয়া দেবনাথ বলছো সোনারগাঁও, উত্তর সঠিক। সোনারগাঁও, 2-এর সোনারগাঁও। নাজমুল হাসান বলছো উত্তর সঠিক। পরবর্তীতে শার্কের পূর্ণরূপ কি, এটা একটু পারবা কেউ? শার্ক এর পূর্ণরূপ কি, শার্কের পূর্ণরূপ কি, কেউ পারবা? শার্কের পূর্ণরূপ আরিউর জন্য আমি 4টা ম্যারাথন ক্লাস নিয়েছি, আরিউ স্পেশাল 4টা, 5টা বলতে পারো আমার পেইড ব্যাচে। ওইগুলো করে ফেলছো কারা কারা? আরিউর জন্য ওই ক্লাসগুলো ডান করে ফেলছো কারা কারা? আরিউ যাদের টার্গেট, ওইগুলা করলে এনাফ, সকল টপিক কভার করে দিয়েছি, ইম্পর্টেন্ট। পেড বেসে সিক্রেট সাজেশনও দিয়েছি। কারা কারা আরিউর এই ক্লাসগুলো আমার পেড বেসে করে ফেলছো? এনাফ, আমার তো ক্লাস শেষ পেড বেসে, ওরা করে ফেলছে, সকল ক্লাসও আছে। ঠিক আছে, যুগ সন্ধিক্ষণের কবিকে বলো। সো তোমরা এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। চলো আমরা সলভ করি পরবর্তীতে, তোমরা ট্রাই করো। এইবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25-এর শিফট 2-এ কোন প্রশ্ন আসছে। এটা হচ্ছে শিফট 2, শিফট 2-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবো ইনশাআল্লাহ। সো তোমরা দেখা হবে তোমাদের সাথে, তোমাদের সাথে ওই যে অনেকেই আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ইয়েস উত্তর সঠিক। ওকে উত্তর সঠিক। আচ্ছা আচ্ছা, এবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় খয়েন্টের পরীক্ষায় গত বছরের কিন্তু শিফট 2-এর জলবায়ু পরিবর্তন COP 29 কোথায় অনুষ্ঠিত হয়? COP 29-এর জায়গায় তোমরা বলো COP 30 কোথায় হয়, COP 30 কোথায় হয়, COP 31 কোথায় হবে, এইগুলো তোমাদের জানতে হবে। এই COP এর পুনরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি একটি জলবায়ু সম্মেলন, খাতায় নোট করো, খাতায় নোট করো। COP হচ্ছে একটি জলবায়ু সম্মেলন। এই COP এর উদ্যোক্তা হচ্ছে UNFCCC, তারা COP আয়োজন করে, COP আয়োজন করে UNFCCC। মাথায় রাখবা COP এর খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি, যেই চুক্তি থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্র তারা কিন্তু ফিরিয়ে এসেছে বা তারা সেখানে আর নেই, এটা পরীক্ষা আসতে পারে। সো এই COP 29 হয়েছিল আজারবাইজানের বাকুতে, 30 হয়েছে ব্রাজিলের বেলেম সিটিতে। ব্রাজিলের বেলেম সিটিতে, ইয়েস ব্রাজিলের বেলেম সিটিতে হয়েছে COP 30, আর COP 31 হবে তুরস্কে। এই দুইটা একটু লিখে নাও। COP 30 হচ্ছে ব্রাজিলের বেলেম সিটিতে হয়ে গেছে, COP 31 হচ্ছে তুরস্কে হবে। আচ্ছা, ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? গ্রিক একজন কবি রয়েছে, মহাকবি রয়েছে, যার নাম হচ্ছে হোমার। এই হোমারকে বলা হয় ব্লাইন্ড বার্ড বা অন্ধ পাখি। অন্ধ পাখি কাকে বলা হয়? হোমারকে। হোমার ট্রয়ের যুদ্ধ নিয়ে 2টি বই লিখেছিলেন, 2টি মহাকাব্য রচনা করেছিলেন। একটি হচ্ছে ওডিসি, আরেকটি নাম হচ্ছে ইলিয়াড, নট ইলিয়াস, ইলিয়াড। ইলিয়াড ও ওডিসি, ইলিয়াড ও ওডিসি কে লিখেছেন? হোমার লিখেছেন। কোন দেশের কবি? গ্রিক কবি। তাকে কি বলা হয়? ব্লাইন্ড বার্ড। ব্লাইন্ড বার্ড মানে কি? অন্ধ পাখি। ঠিক আছে, মাথায় রাখবা। আর হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, তিনি একটি বই লিখেছে, সেই বইটির নাম হচ্ছে দ্য হিস্ট্রিজ। হিস্ট্রিজ আমি একটা তথ্য দিয়েছি যে তোমাদের এগুলো থেকে কমন পড়ে, দ্য হিস্ট্রিজ। ফেরদৌসি একটি বই লিখেছে, ফেরদৌসি, যেটির নাম হচ্ছে শাহনামা। কি? শাহনামা। ফেরদৌসির বইয়ের নাম কি? শাহনামা।
হাফিজ কোন দেশের কবি? পারস্যের কবি। পারস্য মানে ইরানের কবি। ইরানের কবি হচ্ছে হাফিজ। সো কার কি বই, কার কি তথ্য তোমরা একটু মাথায় রাখবে, মুখে মুখে একটু চর্চা করো, মুখে মুখে একটু প্র্যাকটিস করো, মুখে মুখে একটু তোমরা প্র্যাকটিস করলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মুখে মুখে একটু প্র্যাকটিস করো। সো এরকম প্রশ্ন হতে পারে, মুখে মুখে একটু প্র্যাকটিস করো। পরবর্তীতে খেয়াল করে দেখো, এখানে প্রশ্ন আসছে কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? দেখো আমি তোমাদের তিনটা জিনিস বলবো, যেটা কমন আসে এটাই। পৃথিবীর ফুসফুস কোনটি? আমাজন বন। আমাজনের বেশিরভাগ পড়েছে কিন্তু ব্রাজিলে। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? আমাজনকে। আমাজন, আমাজন, আমাজন। আর বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন বলা হয়, সুন্দরবন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বলা হয় মল চত্বরকে। মল চত্বরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বলা হয়। এই তিনটা ফুসফুস, আর তোমার আমার ফুসফুস এখানে আছে, সমস্যা নাই, চলতেছে ঠিকঠাক। ওকে, সো বাংলাদেশের ফুসফুস বলা হয় কারণকে সুন্দরবনকে। সুন্দরবনকে ঘিরে কিন্তু বারবার প্রশ্ন আসে। 62% বাংলাদেশে পড়েছে, 62% বাংলাদেশে পড়েছে সুন্দরবন, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কিন্তু সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কিন্তু এই সুন্দরবন, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এবার বলছে 3টি বিশ্বকাপ জয়ী ফুটবলার কে? পেলে। পেলে 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 কোন দেশের বলো? সো এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে 23তম ফুটবল বিশ্বকাপ, 23তম ফুটবল বিশ্বকাপ হবে তোমার হচ্ছে 2026 সালে, এই সালে। তোমার আমাকে বলো যে কয়টা দেশে হবে, কোন কোন দেশে? কারো কি জানা আছে এটা? 23তম ফুটবল বিশ্বকাপ কয়টা দেশে হবে আর কোন কোন দেশে হবে? কয়টা দেশে আর কোন কোন দেশে একটু আমাকে বলবো। এখন আমি শুধু টানা পড়াবো, কোর্স মোর্স হাবি জাবি হ্যান ত্যান পরে বলবো, তবে ওইটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। 3 ক্লাসে জগন্নাথ শেষ, 3 ক্লাসে কুমিল্লা শেষ, গুচ্ছ 10টা ক্লাস, মানে একবার ভর্তি হলে সামনে যত বিশ্ববিদ্যালয় আছে এই একটা গ্রুপ তুমি সার্ভিস হবে, আর কোন টাকা পে করতে হবে না। সো তারপর দেখো, মাথায় রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এখানে প্রশ্ন আসছে কি, খেয়াল করে দেখো যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? মাথায় রাখবা, বাংলার সর্বপ্রাচীন বা প্রাচীন জনপদের নাম কিন্তু এই পুন্ড্র। তোমরা জানো পতে হচ্ছে প্রাচীন, পতে প্রাচীন, আর এই পতে কিন্তু পুন্ড্র। আরেকটা প্রশ্ন আসে পুন্ড্র, যে বাংলার সবচেয়ে বড় জনপদ কি? বতে বড় আর বতে কিন্তু বঙ্গ, বতে বঙ্গ শেষ। পথে প্রাচীন, পথে পুন্ড্র, বতে বড়, বতে বঙ্গ। এবং বাংলার যে জনপদগুলো ছিল, এই জনপদগুলোর মধ্যে সবচেয়ে পূর্বে কোনটির অবস্থান? বাংলাদেশের সবচেয়ে পূর্ব দিকে হরিকেল। হরিকেল জনপদটি কিন্তু সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে গঠিত। এবং মাথায় রাখবা তোমরা, বাংলাদেশের এই যে বঙ্গ জনপদের গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ঢাকা। ঢাকা কিন্তু বঙ্গ জনপদের অংশ ছিল। কুমিল্লা কিন্তু সমতট জনপদের অংশ ছিল, পরীক্ষায় আসে। কুমিল্লা সমতট জনপদের অংশ ছিল। চট্টগ্রাম বা সিলেট হচ্ছে হরিকেল জনপদের অংশ ছিল। চট্টগ্রাম চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের পূর্ব নাম, এই বরিশাল কিন্তু চন্দ্রদ্বীপ জনপদের অংশ ছিল। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একমাত্র জনপদ গৌড়, যেটার একমাত্র স্থান বাংলাদেশে, বাকিটা সব পশ্চিমবঙ্গে ভারতের। গৌড়ের একমাত্র জায়গা বাংলাদেশের কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসো নাকি? চাঁপাইনবাবগঞ্জ জেলার কেউ আসো নাকি? সো এইভাবে ভালো করে পড়বা। আমি তোমাকে যদি বলি ভাইয়া নাবিল ভাই আপনার কাছে আমরা ফলো করে আপনাকে ভালোবাসি, আপনার ক্লাস দেখি, আমি চাকরির জন্য অ্যাডমিশনের জন্য আমি যেই হও না কেন, এই প্রশ্নটা তোমার আজীবন কাজে লাগবে। আমি দেখছো প্রত্যেকটা ক্লাসে কিছু প্রশ্ন দেখায় দেয় যে আজীবন কাজে লাগবে, সারা জীবন কমন পাবা। এটা হচ্ছে আজীবনের জন্য ইম্পর্টেন্ট। মানে কেউ যদি বলে এটা একদিনের জন্য ইম্পর্টেন্ট, এই বিশ্ববিদ্যালয়ের জন্য না, এই প্রশ্নটা হচ্ছে আজীবন তুমি কমন পাবা। বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন উঠবে, এইটা মুখস্থ রাখো, মাথায় রাখো। তুমি আজীবন যে কোনো জায়গায় চাকরিতে, এইচএসসির পর অ্যাডমিশন, তারপর চাকরি, যে কোনো জায়গায় প্রশ্ন কমন পাবা। ইউরো মুদ্রার জনককে? তোমরা জানো ইউরো মুদ্রা আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক যে অঞ্চল ইউরোপিয়ান ইউনিয়ন, যার মোট সদস্য দেশ হচ্ছে কতটি? 27টি সদস্য দেশ। 27টি সদস্যের মধ্যে 2025 সাল পর্যন্ত মাত্র 20টি দেশে কিন্তু এই ইউরো মুদ্রা তারা গ্রহণ করেছিল। এটা জনক হচ্ছে রবার্ট মুন্ডেল, সমস্যা নেই, 20টি। কিন্তু 2026 সালের 1 জানুয়ারি 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 একটা দেশ, 2026 সালের 1 জানুয়ারি একটা দেশ আছে, যেই দেশটার নাম হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী একটা মেয়ের নামে,
বলো কি? বুলগেরিয়ার রাজধানীটা মেয়ের নামে। এই বুলগেরিয়া যখন ইউরো মুদ্রা গ্রহণ করে তখন বর্তমানে 21টি দেশে ইউরো মুদ্রা আছে, আর 6টি দেশে নেই। তো তোমরা জানবা পরীক্ষা আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কয়টি? 27টি। কয়টি দেশে ইউরো মুদ্রা আছে? হচ্ছে তোমার 21টি। সর্বশেষ কোন দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? বুলগেরিয়া। কত সালে? 26 সালের একদম প্রথম দিন 1 জানুয়ারি। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? ইউরোপিয়ান ইউনিয়ন। দেখছো একটা প্রশ্ন দিয়ে 6-7টা প্রশ্ন তোমাদের কিন্তু পড়াচ্ছি, একটু মাথায় রাখো। সো এই ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা নাম হচ্ছে ইউরো মুদ্রা, চালু করেছে হচ্ছে রবার্ট মুন্ডেল। এইবার দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। তোমরা এই চিত্রকর্ম টপিকটা খাতায় লিখো, চিত্রকর্ম টপিকটা পড়বা জগন্নাথের জন্য। হ্যাঁ, বুলগেরিয়ার রাজধানী একটা মেয়ের নাম সুফিয়া। সুফিয়া সুফিয়া একটা গান আছে না, ইস্কু সুফিয়া না, গান আছে। গানটা আমার খুব প্রিয়, এখন যদিও অনেক পুরনো আছে, গাই না। গানটা আছে, তেরে वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना। একটা গান আছে না? সো এই সুফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী। সো ম্যাডোনা 43 হচ্ছে 43-এর মনন্তর বা দুর্ভিক্ষের উপর আঁকা। তোমরা আমাকে বলবা বাংলা কত সালে এই দুর্ভিক্ষটি হয়েছিল? ম্যাডোনা 43 অথবা তার আরেকটি চিত্রকর্ম বিখ্যাত যেটা মনপুরা 70। মনপুরা হচ্ছে মনপুরা 70, নাম কি? মনপুরা 70। এটিও কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের। মনপুরা 70, মনপুরা 70, নাম কি? মনপুরা 70, ম্যাডোনা 43, শিল্পাচার্য জয়নুল আবেদিনের। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত। শিল্পাচার্য জয়নুল আবেদিনের তোমার চারু ও কারুকলা যেই তোমার সেটা কিন্তু আবার তোমার কোথায়? সোনারগাঁয়ে অবস্থিত। ঠিক আছে, মাথায় রাখবা, মাথায় রাখবা। ওকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো এরপরে দেখো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট কোন প্রতিষ্ঠানটি? পরীক্ষা আসে বাংলা একাডেমি। তোমরা পড়ে নেবা বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? কি ছিল বলো তো? বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? তোমরা জানো বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? পরীক্ষা আসে। আর বাংলা একাডেমিতে ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত একটি ভাস্কর্য রয়েছে, সেটির নাম কি? মোদের গরব। নাম কি? বাংলা একাডেমিতে কোন ভাস্কর্য রয়েছে? মোদের গরব। মোদের গরব, এটার ভাস্কর হচ্ছে অখিল পাল। নাম কি ভাস্করকে? অখিল পাল। অখিল পাল হচ্ছে মোদের গরবের ভাস্কর। মোদের গরবের ভাস্কর হচ্ছে অখিল পাল। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গান আছে না? সো এই অখিল পাল, এই অখিল পাল হচ্ছে মোদের গরব, মোদের গরবের ভাস্কর, মোদের গরবের ভাস্কর। আবার মাথায় রাখবা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই যে ভাষা আন্দোলন ভিত্তিক গান লিখছে, সুর করছে, লিখছে, সুর করছে, সেটা কিন্তু আবার অতুল প্রসাদ সেন। সেটা কিন্তু আবার অতুল প্রসাদ সেন, মাথায় রাখতে হবে। বর্ধমান হাউস, ইয়েস, বর্ধমান হাউস হচ্ছে বাংলা একাডেমির পূর্ব নাম। পরীক্ষা আসতে পারে। সো এটা শুরু হয়েছে 1955 সালে। আর বাংলা একাডেমি বইমেলা কবে শুরু হয়েছে? মাথায় রাখবা। বাংলা একাডেমি পুরস্কার 2026-25 কারা পেয়েছে, এইগুলো তোমাদের আপডেট রাখতে হবে। সো আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে। তারপর দেখো এখানে তারা লিখিত এসেছিল, যদিও এই বছর লিখিত নাই। তো আমরা দেখি কোন টপিক থেকে লিখিত এসেছে। এইবার ওই টপিক থেকে এমসিকিউ আসবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো কমন আসে। প্রথমত জাতিসংঘ, আমি বারবার বলছিলাম ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। এবার দেখো, তারপর দেখো বাংলাদেশের বিখ্যাত স্থান থেকে প্রশ্ন কমন আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক আদালত, এটা হচ্ছে তোমার এই যে জাতিসংঘ থেকে। তারপর দেখো হচ্ছে মুক্তিযুদ্ধ টপিকটা তোমরা একটু পড়বা, মুক্তিযুদ্ধ টপিকটা একটু পড়বা। এখান থেকে আমরা এটা দেখলাম আর কি, ঠিক আছে। সো তোমাদের টপিক আইডেন্টিফাই করে কিন্তু পড়তে হবে, টপিক আইডেন্টিফাই করে ইনশাল্লাহ পড়তে হবে। সো এখানে কোন প্রশ্নের উত্তর তোমরা জানো দেখি, একটু কমেন্ট করে জানাও তো। কেউ কি জানো এখানে কোন প্রশ্নের উত্তর? এখানে কোনো একটা প্রশ্নের উত্তর কারা কারা জানো? কয়টা জানো? এখানে যে প্রশ্নগুলো আছে কে কয়টার উত্তর জানো ধুমায় কমেন্ট করে জানাও। কে কোনটার উত্তর জানো? কে কোনটার উত্তর জানো বলো। ভাইয়া শুধু জগন্নাথের কোর্সে ভর্তি হতে তোমার লাগবে 350 টাকা। 350 টাকা। একাধিক ফ্রেন্ড, যদি 2জন ফ্রেন্ড একসাথে অ্যাড হও তাহলে তোমার হচ্ছে 100 টাকা লেস হবে, 100 টাকা মাইনাস, তুমি 600 টাকায় ভর্তি হতে পারবা।
দুইজন ফ্রেন্ড একসাথে অ্যাড হলে 100 টাকাই মাইনাস। তো তোমার আশেপাশে কোনো ফ্রেন্ড আছে কিনা দেখো, যোগাযোগ করে দেখো। একসাথে ভর্তি হয়ে গেলে কিন্তু 100 টাকা মাইনাস পাচ্ছ, 100 টাকা মাইনাস পেয়ে যাচ্ছ, 100 টাকা তোমরা মাইনাস পেয়ে যাচ্ছ, 100 টাকা মাইনাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা এইটা এইভাবে করতে পারো, একটা সুযোগ দিয়ে দিলাম। তবে জগন্নাথের জন্য 3টা যে ক্লাস দিব, 3 তিরিকা 9 ঘন্টা, কুমিল্লার জন্য 3টা ক্লাস, আবার গুচ্ছের জন্য 10টা ক্লাস, গুচ্ছের সকল মৌলিক বিষয় প্লাস বাংলা আন্তর্জাতিক সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ, সব পাবা তোমরা একটা কোর্সে। ভাইয়া ব্লার দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? এখন তো ব্লার দেখার কথা না, এখন আশা করি ঠিক আছে তোমাদের। সো নো টেনশন, তোমরা জাস্ট একটু উত্তর করে এখানে কোনটা উত্তর কি হবে। যেমন জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি, আনি আকবরী গ্রন্থের লেখককে, দীর্ঘতম নদীর নাম কি, মার্টিন লুথার কিং কে ছিলেন, জাতির স্থপতির নাম কি, সম্পরিবার কথা অবস্থিত বাংলা ভাষা চালু করেন কে, বার্ডের পুনরূপ কি, অনেক প্রশ্ন আছে। সো তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক বের করতে হবে। বাসার নাই, আরো নাই, আনা হয় নাই ভুলেই তো। বাসার চাবি, ও আচ্ছা, একটা কাজ করো, ভালো করে সাবধানে নিয়ে যেতে বলবা। ওকে, তাহলে আমরা এইখানে অনেকগুলো দেখলাম, আমরা ট্রাই করলাম, অনেকেই তোমরা কমেন্ট করছো ট্রাই করলা। সো এগুলো একটু তোমরা দেখে নিবা, এগুলো আর বলার কিছু নাই, এগুলো সহজ প্রশ্ন। এইবার শিফট 3-র প্রশ্ন, এটা আমরা সলভ করলাম না, আমরা একটু চলে গেলাম পরবর্তী বছরের প্রশ্ন 19-20, কারণ এর মাঝখানে 19-20-এর পরে 24-25-এ কিন্তু জগন্নাথে পরীক্ষা হয়েছে। এর আগে কিন্তু জগন্নাথ গুচ্ছের আন্ডারে ছিল। তার মানে আমরা যদি 19-20 সালের প্রশ্নে যাই, আমরা দেখবো, দেখো কি কি প্রশ্ন আসে। দেখো 19-20 সালে কিন্তু সাম্প্রতিক থেকে বা একটা প্রশ্ন আসতো তোমার হচ্ছে বুদ্ধিমত্তা থেকে। তো তোমরা একটু রেডি থাকবা যে এই টাইপের বুদ্ধিমত্তাগুলো, এই টাইপের আইকিউ কিন্তু প্রশ্ন কমন পড়তে পারে। আমরা এই যে আমাদের এমসিকিউ ইনসাইট বই আছে, সেখান থেকে কিন্তু পড়াচ্ছি একদম হুবহু জগন্নাথের বিগত যত সালে প্রশ্ন তত আছে। প্রথম 29 পৃষ্ঠায় 1 বছর সাম্প্রতিক আছে, যা যা কমন পড়ে। শেষে 40-এর মডেল টেস্ট আছে। বাংলাদেশ আন্তর্জাতিকের প্রত্যেক অধ্যায়ের উপরে এক্সাম আছে অনলাইনে। প্রত্যেকটা অধ্যায় পড়বা, জগন্নাথের জন্য টপিকগুলো ইম্পর্টেন্ট বলতেছি। প্রত্যেকটা অধ্যায়ের পরে তুমি ফোনের সামনে ধরলে একটা করে এক্সাম দিতে পারবা, কোনো এক্সাম বেস লাগবে না এই বই থাকলে। এই বই থেকে তোমাদের কিন্তু পড়াচ্ছি। সো আমরা বিগত সালের প্রশ্ন সলভ করি, সকল বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন আছে 10-15 বছর করে, আলাদা কোনো প্রশ্ন ব্যাংক লাগবে না। অর্ডার করতে না আবেজিকে পেয়ে নক দিয়ে ফেলো, 50 টাকা ডিসকাউন্ট আছে। বইয়ের দাম 350, কুরিয়ার চার্জ 50, 400 টাকায় বই পেয়ে যাবা। আমরা অন্য কোথাও পাবো না, আমরা কুরিয়ার করে পাঠাই, মাথায় রাখবা। সো দেখো কি টাইপের প্রশ্ন আসছে। যেমন এটা এসেছিল মুজিবনগর সরকার মানে মুক্তিযুদ্ধ থেকে, ঠিক আছে, মেট্রোরেল মানে সাম্প্রতিক থেকে, ওয়ারি বটেশ্বর বাংলাদেশের বিখ্যাত যে স্থান, বারবার বলছি ইম্পর্টেন্ট, ইউএনএইচসিআর আন্তর্জাতিক সংস্থা, বললাম না আন্তর্জাতিক সংস্থা, মুক্তিযুদ্ধ বিখ্যাত স্থান ইম্পর্টেন্ট। তারপর 1-2টা আসবে তোমার হচ্ছে বুদ্ধিমত্তা, যেগুলো এই বিগত সালে সলভ করে বেসিক ভালো থাকলে তোমরা উত্তর করতে পারবা, এটা কোনো সিলেবাস নাই। তো দেখো এই যে 18-19-এর এরকম প্রশ্ন আসতো। হ্যাঁ, এইবার 17-18-র প্রশ্ন আমরা একটু সলভ করব। 17-18 প্রশ্ন, 17-18 প্রশ্ন। সো দেখো এখানে এটা এসেছে ক্ষুদ্র নিগোষ্ঠী টপিকটা থেকে, যে গোপীনাচ কোন নিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, মণিপুরি গোপীনাচ। ঠিক আছে, যেমন এদের কিছু উৎসব আছে যেখান থেকে ইম্পর্টেন্ট, যেমন ওরা ওদের উৎসবের নাম হচ্ছে ফাগুয়া, খাতায় লিখবা ফাগুয়া। রাখাইনের উৎসবের নাম হচ্ছে জলকেলি, কি জলকেলি। মণিপুরীর উৎসব হচ্ছে মহারাস লীলা। সাঁওতালের উৎসবের নাম হচ্ছে সোহরাই। তোমরা আমাকে বলো চাকমা আর গারোদের উৎসবের নাম কি, চাকমা আর গারোদের উৎসবের নাম কি? তোমরা একটু ভাইয়াপুরা কমেন্ট করে জানাও চাকমা আর গারোদের উৎসবের নাম কি। সো এই ক্ষুদ্র নিগোষ্ঠী টপিকটা থেকে প্রশ্ন আসে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর অবস্থান কোথায়, উৎসব কি, ভালো করে পড়বা, নাচটাও দেখবা। ঠিক আছে, ইউএনএইচসিআর শরণার্থী বিষয়ক, থ্যাংক ইউ। সো একটু বলো আমাকে যে তোমার এই চাকমা ও গারো উৎসবের নাম কি। চাকমা ও গারবের, জয়া দেবনাথ বলছে চাকমাদের বিজু, চাকমাদের বিজু উত্তর সঠিক, চাকমাদের হচ্ছে বিজু, উত্তর সঠিক হয়েছে জয়া দেবনাথ, চাকমাদের হচ্ছে বিজু। ঠিক আছে, চাকমাদের হচ্ছে বিজু। আচ্ছা, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে
শোষণের নাক পাশ ছিঁড়লে যারা। সো এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বেশি বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু মুক্তিযুদ্ধ টপিকটার উপর এমনিতেই তোমাদের গুরুত্বটা দিচ্ছি, সবসময় গুরুত্বপূর্ণ বলতেছি, ঠিক আছে? কি টি শার্ট? ওই যে কইছিল মক টি শার্ট গিফটার লিগে বয়সটা ছিল। টি শার্টের ব্যাপারে পরে জানাবো, ভাইয়া জানাবে। আর আমাদের যে টি শার্ট বিজয়ী হয়েছে ওই টি শার্টগুলো কালকের মধ্যে দিতে হবে মাস্ট। কালকে তুমি সকালে ওই টি শার্ট যা আছে, যা যা গিফট লেখা আছে সব নিয়ে আসবো, 3টা সেট, ঠিক আছে? একটু নিয়ে এসো। সো মাথায় রাখবা, এই গোবিন্দ হালদারের যতগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান রয়েছে বা ভাষান্তর ভিত্তিক কিছু গান আছে না, সেই গানগুলো গীতিকারকে সুরকারকে ভালো করে পড়বা। যেমন তোমরা আমাকে বলো যে একটা গান রয়েছে আব্দুল গাফফার চৌধুরী, সেই গানের কিন্তু তোমার কি গীতিকার বা লেখক আব্দুল গাফফার চৌধুরী, ভাষা আন্দোলন ভিত্তিক, যেটা সুর করেছে দুইজন, বয়ে থাক, সুর করছে দুইজন, আলতাফ মাহমুদ, হ্যাঁ, আব্দুল লতিফ। সেটা কোন গান কেউ জানো? সেটা কোন গান কারো জানা আছে? সেটা কোন গান কারো জানা আছে? এইবার দেখো 2018 সালে ওআইসি এর 45তম সম্মেলন কোথায় হয়েছে? আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ সম্মেলন। এটা হয়েছিল ঢাকাতে। কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু থেকে এখন পরীক্ষা প্রশ্ন আসবে না। এই জায়গায় তোমার আমি যদি বলি যে অবশ্যই মাথায় রাখবা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা বেগম খালেদা জিয়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। বারবার এইগুলো জোর দিয়ে বলছি। সো এই তিনজনটা এই জায়গায় একটু পড়ে নিবা। কারো কি পড়া আছে নাকি ঘাটতি আছে? আমার ভাইয়ের রক্তে রাঙানো, হ্যাঁ উত্তর সঠিক, হ্যাঁ, আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি। আবার বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? দেখো বর্তমানে কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের 13তম নির্বাচন হবে। একই সাথে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হবে। এর আগে বাংলাদেশ গণভোট হয়েছে মোট 3বার। প্রথম গণভোট হয়েছে 1977 সালে জিয়াউর রহমানের আমলে। সো এই যে নির্বাচন, প্রথম নারী নির্বাচন কমিশনারকে, বর্তমান নির্বাচন কমিশনারকে, এগুলো জানবা। 7 মার্চ 1973 সালে বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল। 7 মার্চ 1973, 7 মার্চ 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত? এটি কিন্তু অবস্থিত সাউথ সেন্ট্রাল রোড খুলনা। কোথায়? সাউথ সেন্ট্রাল রোড খুলনা। এবার দেখো আরেকটা অ্যানালজি দিয়েছে, খুব মজার একটা, তোমার আমি বলবো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটাকে বলে অ্যানালজি, মিল করা, একটার সাথে একটা মিলানো। যেমন টাইগার একটা হচ্ছে প্রাণী, টাইগারটা প্রাণী, জুলজি মানে প্রাণীবিদ্যা। তাহলে এই জুলজি মানে কোন বিষয়, কোন সাবজেক্ট? যেমন বায়োলজি মানে ম্যাথ মানে অঙ্ক, ফিজিক্স মানে পদার্থ, জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, জুলজি মানে কিন্তু প্রাণীবিদ্যা। তাহলে অবশ্যই জুলজিতে এরকম প্রাণী নিয়ে আলোচনা করা হবে। এখন যদি বলে মার্স, তাহলে কিসের সাথে সম্পর্কিত? মার্স কিন্তু একটা গ্রহ, তাহলে গ্রহ সংক্রান্ত যে বিষয়টা আলোচনা করে ওইটাই মার্স হবে। গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। এই অ্যাস্ট্রোনমির অংশই কিন্তু তোমার মার্স। তো এইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, সহজ। সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে সম্পর্ক কিসের? দেখো, যেমন মাথায় রাখবা, সূর্য থেকে বের হয় সৌরশক্তি। আগুন থেকে কি বরফ বেরোবে না ঠান্ডা পানি বেরোবে? আগুন থেকে তো তাপই বেরোবে। একটু মাথা ঠান্ডা রাখলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা ভালো করবে, কেউ বিচলিত হইও না। তোমরা কিন্তু একটু মাথা রাখলে ভালো করবা, মাথা ঠান্ডা রাখবা, পরীক্ষা হলে বুঝে বুঝে একটু উত্তর করবা, ঠিক আছে? যেমন আগুনের সাথে অন্ধকারের সম্পর্ক হবে না। আগুন থেকে আলো হয়, কিন্তু আগুনের মেইন যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে তাপ, শক্তি, তাপ হয়, ঠিক আছে? ধোয়া হয়, কিন্তু ধোয়াটা কিন্তু মেইন শক্তি না, এটা একটা পার্শ্ব ক্রিয়া, ঠিক আছে? কি হয়? তাপ হয়। এইবার রেড আর্মি কোন দেশের সংগঠন? রাশিয়ার। রেড আর্মি রাশিয়ার না, জীবনে না। হেই, রেড আর্মি রাশিয়া কিভাবে হয়? হুর, আরে কয় কি? কমেন্ট করো এটা কি আবার? রেড আর্মি জাপানের। রেড আর্মি হচ্ছে জাপান। তারপর তোমরা একটু আমাকে কমেন্টে জানাও রেড আর্মি কোন দেশের, কেউ কি জানো?
বলো। রেড আর্মি কোন দেশের? রেড আর্মি জাপান। ইয়েস, রেড আর্মি জাপান হবে। রেড আর্মি জাপান হবে। জাপান হবে। জাপান 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 জাপান, মাথায় রাখবা। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। স্পেসিফিক জায়গাটা হচ্ছে হিসারলিক। তুরস্কের হিসারলিক, তোমরা জানো তুরস্কের হিসারলিক নামক স্থানে কিন্তু, তুরস্কের হিসারলিক নামক স্থানে কিন্তু এই তোমার ট্রয় নগরী, ট্রয় নগরী, ঠিক আছে, ট্রয় নগরী। এইবার দেখো নির্বাচন থেকে আরেকটা প্রশ্ন এসেছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনার নিয়োগের কথা বলা হয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে, 118। তোমরা আমাকে বলো সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 27 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? এই যে নির্বাচন কমিশনের সামনে নির্বাচন, এই টাইপের জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? ঠিক আছে, জানতে হবে। তোমরা একটু কমেন্ট করে জানাও। আবার সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 77 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 70 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? এই চারটা যারা জানে তারা স্মার্ট, তারা সংবিধান সম্পর্কে বেসিক আইডিয়া রাখে, তারা বেসিক আইডিয়া রাখে। আমরা চারটাও প্র্যাকটিস করব। পেইড ব্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে তোমার, যেহেতু রাবি 17 তারিখ, চেষ্টা করবো রাবির রাতে। এই 2 দিন আমি শুধু 3টা ক্লাস রেডি করব জগন্নাথের জন্য, 3টা ম্যারাথন ক্লাস, 3 ক্লাসই পেইড গ্রুপে। জগন্নাথ ডান ইনশাল্লাহ, প্রমিস করতেছি, প্রমিস করতেছি, প্রমিস করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই টপিকগুলো যে আমি সাজেশন দিয়েছি গ্রুপে আমি দেখাবো, কোন টেনশন নাই। তোমরা মনে করো ভাই জগন্নাথের জন্য কিভাবে আপনি পড়াবেন, কি প্ল্যান আপনার? অনেকে প্রশ্ন করো, অনেকে প্রশ্ন করো, আমি তোমাদের একটু দেখাই দিই যাতে তোমরা বুঝতে পারো। খেয়াল করে দেখো, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কোর্স। এখন এখন মাথায় রাখবা এটা আমাদের কোর্স। অলরেডি 4300 স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। জগন্নাথের জন্য অনেকে রেডি হয়ে আছে। ঢাকার মধ্যে যারা পড়তে চায়, ঢাকার মধ্যে থাকতে চায়, একটা ভালো সাবজেক্টে জগন্নাথে, মাত্র 350 টাকায় এতগুলো বিশ্ববিদ্যালয়ের জিকে তুমি আমাকে বলতে পারো কি কি? যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মাত্র হচ্ছে 3টা ক্লাস নিব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য 3টা ম্যারাথন ক্লাস, 3 ম্যারাথন ক্লাসে ডান। গুচ্ছের জন্য 10টা ক্লাস। চিন্তা করো, জাতীয় বিশ্ববিদ্যালয় বাকি আছে, সেন্ট্রাল বাকি আছে, নার্সিং বাকি আছে। এই এতগুলো সাপোর্ট পাবা যদি এখন ভর্তি হও, আর কোনো টাকা পে করতে হবে না। এটা একদম শেষ অবধি অ্যাডমিশনে থাকবে। তোমরা পাবা বাংলাদেশ আন্তর্জাতিক জিকের আমার যে ফুল আগের যে জিকেটা, যে মূল ব্যাচেই তোমাকে কিন্তু অ্যাড করব। আগের যত ক্লাস, বাংলাদেশ আন্তর্জাতিক, সাম্প্রতিক, এক্সাম, মডেল টেস্ট, দাগানো পিডিএফ, ওই গ্রুপটা থেকে তুমি সাজানো আছে, রেকর্ডেড করতে পারবা, নিয়ে এক্সাম দিতে পারবা। ওইগুলো তো পাচ্ছই, সাথে এই যে এই কুমিল্লা যেগুলো বললাম এই সবগুলোর ক্লাসও তোমরা পাবা। এখন মাত্র 350 টাকা ফি এতগুলো বিশ্ববিদ্যালয় জিকে। আমি এত কম রেখেছি এই কারণে, যাতে তোমরা যাতে ভর্তি যাতে আজকের মতো হয়ে যাও, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখন যুক্ত হয়ে গেলে তুমি জগন্নাথের যে সিক্রেট সাজেশনটা আমি দিয়েছি, মাত্র 10 মিনিটে একটা সিক্রেট সাজেশন দিয়েছি, যেখানে আমি তোমাদের দেখাইতে পারবো না। তো একটা সিক্রেট সাজেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ভিডিও বানিয়েছি, গ্রুপে আছে, ঢুকলেই পাবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো এই কারণে এবছর আসবে, দাগায় দিছি ইম্পর্টেন্ট করলে ওই টপিকগুলো পড়লে কমন আসবে। তো ওই টপিকগুলো ক্লাস অলরেডি গ্রুপে রেকর্ডেড আছে, করতে পারো। আমি 3 ক্লাসে আবার এগুলো কমপ্লিটও করাই দিব। সো তোমার কাছে সব থাকে, যারা দ্রুত ভর্তি হবা। সো 013075159006 এই নাম্বারটাতে আমার পার্সোনাল বিকাশ নগদ 2টা আছে। আমি স্পষ্ট করে বলি, এই নাম্বারটা আমি 1 মিনিট সময় নিব, এরপর আমরা ক্লাসে ফিরবো। এই ক্লাসটাতে আমাদের পার্সোনাল বিকাশ নগদ 2টা আছে, 013075159006। স্ক্রিনশট নাও, জাস্ট নিয়ে তুমি 350 টাকা এটাতে পাঠাও। কিভাবে পাঠাবা? নিজে পাঠালে সেন্ড মানি, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করো, এই নাম্বারটাতে ক্যাশ ইন করো বা সেন্ড মানি করো। তুমি 350 টাকা পাঠানোর পর আমার নাবিল জিকে পেজে নক দাও। নাম্বারে স্ক্রিনশট নাও, আগে সবার আগে স্ক্রিনশট নাও। নাবিল জিকে পেজে নক দিয়ে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো, হতে পারে দোকানের নাম্বার, তোমার বাবার নাম্বার থেকে, তোমার আম্মুর নাম্বার থেকে টাকা পাঠাইছো, ওই নাম্বারের 11টা ডিজিট লিখে আমার এই পেজে তুমি মেসেজ দিবা। আগে 11টা ডিজিট লিখে মেসেজ দিয়ে বলবা, ভাইয়া আমি জগন্নাথ, কুমিল্লা বা এই যে সকল বিশ্ববিদ্যালয় ম্যারাথন, এটাকে বলবা সকল বিশ্ববিদ্যালয়ের ম্যারাথন কোর্সে বা 350 টাকার ম্যারাথন কোর্সে অ্যাড হতে চাই। তাহলে তোমার ওই নাম্বারটা আমরা মিলাই দেখবো, তোমাকে অ্যাড করে দিব। তুমি যদি 11টা ডিজিট না লিখে স্ক্রিনশট দাও, শেষে 4 ডিজিট দাও, তোমাকে আমরা খুঁজে পাবো না। দ্রুত পাইতে হলে 11টা ডিজিট লিখে মেসেজ দিতে হবে। আজকে দিনের মধ্যে তুমি ভর্তি হয়ে যাবা, কালকে দিনের মাঝখানে কেউ মিস করো না। একাধিক বন্ধু ভর্তি হলে 350 টাকার জায়গায় 100 টাকা লেস, 2 জনের 50 টাকা করে 600 টাকায় ভর্তি হতে পারবা। 600 টাকায় ভর্তি হতে পারবা। আমি বলবো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ হবে ইনশাল্লাহ। জবি শুধু না, সবগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, 350 টাকা পাঠিয়ে তুমি দ্রুত নক দিলে তোমাকে দ্রুত অ্যাড করা হবে। কারণ আমরা কিন্তু একদিনে 100 থেকে 150 স্টুডেন্ট অ্যাড করতে পারি। এখন যারা আগে নক দিয়ে আগে টাকা পাঠায় বা 11টা ডিজিট দেয়, তাদের অ্যাড করে দিই। কেউ যদি বলে ভাইয়া অ্যাড হবো, আসসালামু আলাইকুম, হাই হ্যালো খাইছেন, সম্ভব হয় না এত মেসেজ দেখা। সো দ্রুত একটু নক দিয়ে ফেলো।
আমি বলবো ইনশাল্লাহ 3টা ক্লাস করার পর তোমার জবি নিয়ে নো টেনশন। কারণ জবিতে যদি ভালো করতে পারো, ল পাও, পলিটিক্যাল সায়েন্স পাও, আইআর পাও, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাও, ভালো ভালো সাবজেক্টগুলো জবি থেকে বিসিএসও কিন্তু অনেক ভালো করে অনেকে। তো ঢাকার মধ্যে থাকতে চাইলে আমি বলবো 1-2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক যদি এই কোর্স করে বেশি পাও, তোমার জন্য এটা হবে একটা ভালো কোর্স ইনশাল্লাহ। সো এতটুকুই। তোমরা ভর্তি হতে চাইলে পেজে নক দিয়ে ফেলো। এবং আমি একটা কথাই বলবো, তোমরা যারা ভর্তি হবা অবশ্যই আগে আমার যত ক্লাস আছে, এই যে আমার কোর্সের আগের যত ক্লাস, আমাদের এই যে পেড কোর্সের আছে না, আগের যত ক্লাস সেই সব কিন্তু তুমি পাবা। ঠিক আছে, আমাদের কোর্সের আগের যত ক্লাস, আমি বলবো আগের যত ক্লাস আছে এই পেড গ্রুপে তুমি সাজানো পাবা। এই যে ফিচারে আসবা, তুমি দেখো কত মজার বিষয়। অনেকে বলতো ভাই আমরা সকল ক্লাস চাই আগের গ্রুপে, এটা আগের গ্রুপ। এখানে এসে প্রথম পোস্টে সিমোরে ক্লিক করলে সকল ক্লাস টপিক অনুযায়ী দেখো, এই লেকচার, এই লেকচারের ক্লাসের স্লাইড লিঙ্ক, এক্সাম লিঙ্ক সব সুন্দর করে সাজানো আছে, সব সুন্দর করে সাজানো আছে। নদীর উপর ভাই আমি ক্লাস করব, এই লিঙ্কে ক্লিক করবা, এই যে এই ক্লিক করবা, দেখবা তোমার ক্লাস চলে আসছে। তুমি পুরোটা ক্লাস এইভাবে টেনে টেনে তোমার মতো করে স্পিড বাড়িয়েও করতে পারবা। তোমার কাছে হাতে সময় নাই ভাই স্পিড বাড়িয়ে করতে চাই, এই যে এখানে টেনে টেনে করতে পারবা। দেখো প্রত্যেকটা ইয়াতে আমি স্টার মার্ক করে দিই যাতে গুরুত্বপূর্ণগুলো তুমি বুঝতে পারো এই শেষ সময়ে। আচ্ছা ভাই আমি ক্লাস করব, এরপরে ভাই আমি এক্সাম দিব, কোনো সমস্যা নাই রে। এক্সাম দিতে চাও, সমস্যা নাই, এই এক্সামে ক্লিক করবা, এক্সামে ক্লিক করবা, এই কালো অংশে ক্লিক করবা, তুমি দেখবা কি তোমাকে এই টপিকে এক্সামে নিয়ে যাবে। স্টার্ট করবা, নাম্বার দিয়ে পূরণ করবা, নাম্বার দিয়ে পূরণ করে স্টার্ট দিয়ে দিবা, টাইম শুরু হবে, নাম্বার দিয়ে দিই, টাইম শুরু হবে, টাইমের মধ্যে তোমার পরীক্ষা দিতে হবে। অপশন দেখায় কত সুন্দর এক্সাম, তুমি নিজে পরীক্ষা দিবা, কেউ তোমার পরীক্ষা নেওয়া দরকার নাই। এক্সাম দেওয়ার পর সাবমিট করবা, সঠিক উত্তর, ভুল উত্তর, কত মার্ক পাইছো, ভুল হলে সঠিক উত্তর কি সব দেখতে পারবা। আচ্ছা ভাইয়া তুমি এক্সাম দিছো, কিন্তু ভাইয়া আমি এখন শুধু দাগানো স্লাইডগুলো একটু দেখতে চাই যেগুলো ইম্পর্টেন্ট। ভাইয়া কোনো সমস্যা নাই, এই টপিকের স্লাইড লিঙ্কে ক্লিক করবা, টাইটেল খুঁজে বের করে ফেলবা। এই দেখো কত সুন্দর দাগানো স্লাইড আছে, কত সুন্দরভাবে ম্যাপ দেখিয়ে একে একে বুঝাইছি। ক্লাস করলে তোমার আর পড়া লাগবে না, তোমার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। সো এই সব আর আগের যত ক্লাস সব পাবা এই গ্রুপে। সো তোমরা আমার এই যে নাবিলজিকে পেজে, আমার যে নাবিলজিকে পেজ রয়েছে, তোমরা নক দিয়ে ফেলো, টাকা পাঠাই মেসেজ অপশনে গিয়ে 11টা ডিজিট লিখে মেসেজ দাও। আর যারা এখনো ফলো করে নাই, ফলো দিয়ে ফেলতে পারো, এখানে আমাদের সকল ক্লাস হয়। সো এই ছিল কোর্সের ব্যাপারে, অনেকে জানতে চেয়েছো তাই বললাম। কেউ এই সুযোগ মিস করো না, পরে এটার প্রাইস হবে 600 টাকা। আমি আজকেও বলতেছি পরে এটার প্রাইস হয়ে যাবে 600 টাকা, তুমি আজকেই 350 টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাও, কারণ আমরা 5000 স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ শীঘ্রই। সো তোমরা এই সুযোগটা কেউ মিস করো না ইনশাল্লাহ। ওকে চলো আমরা চলে যাই আমাদের টপিকের মধ্যে। সো আমরা কোথায় ছিলাম যেন? আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ছিলাম এই যে এটার মধ্যে। সিটি অফ কালচার বলা হয় কোনটাকে? প্যারিসকে। তোমরা আমাকে বলো বিশ্বের রাজধানী কোনটি? বিশ্বের রাজধানী কোন শহর? বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয়। কোনটাকে? নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয়। সো তোমরা আমাকে বলো পৃথিবীর স্বর্গ কোনটি? পৃথিবীর স্বর্গ বলা হয় কোনটিকে? সো এই যে ভৌগোলিক উপনামগুলো ভালো করে পড়বা, এই যে ভৌগোলিক উপনাম ভালো করে পড়বা, ভৌগোলিক উপনাম টপিকটা একটু ভালো করে তোমরা পড়বা, ভৌগোলিক উপনাম টপিকটা ভালো করে পড়বা, ঠিক আছে? এবার দেখো মংডু কোন দেশের মাঝখানে সীমান্তবর্তী এলাকা? বাংলাদেশ মায়ানমারের মাঝখানে সীমান্তবর্তী এলাকা কিন্তু এই মংডু। বাংলাদেশ মায়ানমারকে পৃথক করেছে কোন নদী? নাফ নদী। তোমরা আমাকে বলো বাংলাদেশ ভারতকে পৃথক করেছে কোন নদী? বাংলাদেশ ভারতকে পৃথক করেছে কোন নদী? হ্যাঁ, কাশ্মীর যারা লিখেছে উত্তর সঠিক, কাশ্মীর যারা লিখেছে উত্তর সঠিক। সো বাংলাদেশ ভারতকে পৃথককারী নদীর নাম কি তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তীতে বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে? এটা কিন্তু নাজমুন আরা সুলতানা। এই যে দুইটা টপিক থেকে সারা জীবন কমন পাবা। বাংলাদেশের কোন পদে নারী প্রথম কারা ছিল? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, নারী রাষ্ট্রপতি, মুসলিম বিশ্বের নারী প্রধানমন্ত্রী, নারী রাষ্ট্রপতি, বিশ্বের প্রথম নারী বিচারপতি, বিশ্বের প্রথম নারী হচ্ছে তোমার নয়পাল, প্রথম নারী এভারেস্ট বিজয়ী, এই টাইপের যা আছে খুব সুন্দর করে পড়বা, ঠিক আছে? বাংলাদেশের প্রথম নারী বিচারপতি হচ্ছে নাজমুন আরা সুলতানা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি কার উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ঠিক আছে? এই সত্যজিৎ রায় উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে? সত্যজিৎ রায়। শীত করে সত্যজিৎ রায়। হারিয়া ভাঙা কে লেখছে? আমিনুল ইসলাম রিয়াদ লেখছে হারিয়া ভাঙা। বাংলাদেশ ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙা নদী মাথায় রাখবা, ঠিক আছে? হারিয়া ভাঙা নদী। সো তোমরা বুঝতেই পারছো টপিক ধরতে হবে। নলেজ ইজ ভার্চু।
তোমরা দেখো প্রাচীন যে সভ্যতা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, তুমি দেখছো প্রাচীন সভ্যতা থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসতেছে। সো নলেজ ইজ ভার্চু, এই কথাটি কে বলছে? নলেজ ইজ ভার্চু, আবার ভার্চু ইজ নলেজ, আবার নো দাই সেলফ, যে তিনটাই বলি সেই তিনটাই হবে এই সক্রেটিসের উক্তি। তোমরা বলো সক্রেটিসের শিষ্যের নাম কি? সক্রেটিসের শিষ্যের নাম কি? সক্রেটিসের শিষ্যের নাম কি? একটু কমেন্ট করে জানাও তো, সক্রেটিসের শিষ্যের নাম কি? শিষ্য, সক্রেটিসের শিষ্য এরিস্টটলের গুরু কে? সক্রেটিসের শিষ্য এরিস্টটলের গুরু কে? সক্রেটিসের শিষ্য এরিস্টটলের গুরু কে? ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও, বলো সক্রেটিসের শিষ্য এরিস্টটলের গুরু কে? আমাকে একটু বলো সক্রেটিসের শিষ্য এরিস্টটলের গুরু কে? খুবই ইম্পর্টেন্ট। এই যে নলেজ ইজ ভার্চু বা জ্ঞানই পূর্ণ, অথবা আসতে পারে যে নো দাই সেলফ, যার অর্থ হচ্ছে নিজেকে জানো, অথবা হচ্ছে ভার্চু ইজ নলেজ, যাই বলুক উক্তিটি কিন্তু এই সক্রেটিসের। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সক্রেটিসের। ঠিক আছে, সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা, এবং সক্রেটিসকে বলা হয় জ্ঞানীদের জ্ঞানী, সক্রেটিসকে বলা হয় প্রকৃতির ছাত্র। এই সক্রেটিসের লেখা কোনো বই ছিল না, এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। প্লেটো, 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 উত্তর সঠিক, উত্তর সঠিক, দেখি কেমন হয়েছে। উত্তর সঠিক, উত্তর সঠিক, কে? প্লেটো, প্লেটো, ইয়েস। এবার তোমরা আমাকে বলো যে এরিস্টটলের শিষ্য কে ছিল? এরিস্টটলের শিষ্য কে ছিল? এরিস্টটলের শিষ্য কে ছিল? আমাকে একটু বলো এরিস্টটলের শিষ্য কে ছিল? এইখান থেকে করলে পুরা ওই এটা আসবে, আসবে সব আসবে, সুন্দর করে জুম করে মাঝে মধ্যে ইয়া করবি। এরিস্টটলের শিষ্য কে ছিল? একটু কমেন্ট করে জানাও। এইবার দেখো সৈয়দপুরের সাথে রেলওয়ের সম্পর্ক, খুলনার সাথে কোনটির সম্পর্ক? তোমরা অবশ্যই জানো শিপইয়ার্ডের, সেখানে জাহাজ তৈরি করে। সৈয়দপুরে বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা, সৈয়দপুরে বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা, আর খুলনায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম যে জাহাজ তৈরি নির্মাণের যে কারখানা। সো ইজি, শিপইয়ার্ড। এবার আরেকটা আইকিউ এসেছে, কত সহজ সহজ আসে, মাথা ঠান্ডা রাখলেই তোমরা উত্তর করতে পারবা। যেমন বইয়ের সাথে চ্যাপ্টারের সম্পর্ক আছে। একটা বইয়ে বিভিন্ন চ্যাপ্টার থাকে, একটা বিল্ডিংয়ে বিভিন্ন কি থাকে? একটা বিল্ডিংয়ে বিভিন্ন কি থাকে বলো তো? বিভিন্ন স্টোরি বা তালা থাকে, তলা, তলা বা তালা বলো না, তালা, তালা বা তলা, তলা থাকে। বইয়ের বিভিন্ন চ্যাপ্টার থাকে, একটা বিল্ডিংয়ে থাকে এরকম বিভিন্ন। এইটার সাথে এটা যে সম্পর্ক, এটার সাথে এখানে এমনটা জিনিস বসাতে হবে যাতে এই সম্পর্কটা মেনটেন করে। ঠিক আছে, সম্পর্ক মেনটেন করে। সো এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে, এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হবে, আইকিউ সহজ আসবে। আরেকটা আইকিউ আসছে, দেখো কি বলছে, আইকিউ টাইপের জিকে আর কি, আইকিউ টাইপের জিকে। নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা? নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা? যেমন এইটা হচ্ছে ৭১-এর সাথে জড়িত, রেসকোর্স ময়দান ৭১ মুক্তিযুদ্ধের সাথে জড়িত, থিয়েটার রোড কলকাতা যেটা অস্থায়ী সরকারের সাথে জড়িত এবং ১৯৭১-এর সাথে। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ডিফারেন্ট, এটা হচ্ছে ১৯৫২ সালের সাথে জড়িত, ভাষা আন্দোলনের সাথে। তাহলে এখানে জানতে চেয়েছে ডিফারেন্ট কি? এখানে জানতে চেয়েছে ডিফারেন্ট কি? আচ্ছা, বারবার ব্লার হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক করতেছি আমি, সমস্যা নাই। আমি থাকতে তোমাদের কোনো ভরসাই নাই, আমি ঠিক করে দিচ্ছি। সো আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। ব্লাডটা চলে যাবে, এখন একটু সমস্যা দিচ্ছে টেকনিক্যাল, একটু ম্যানেজ করো হালকা, আমি সরি। সো মাথায় রাখবা, এইভাবে বুঝে বুঝে উত্তর করতে হবে। এইবার বলছে আরেকটা আসছে, দেখো কোনো এক মাসের প্রথম বুধবার এবং শেষ দিন যদি মঙ্গলবার হয় তাহলে ওই মাসটি কি? তো এইটা হচ্ছে তোমার ওইভাবে বুঝে বের করতে হবে, জানুয়ারি থেকে হিসাব করে কাউন্ট করে বের করতে হবে ফেব্রুয়ারি মাস, কারণ এখানে ২৮ দিনে তো, তাই এই হিসাবটা হয়েছে। সো তোমরা একটু মিলাই দেখো, নিচের কোন যুক্তিটি সঠিক? দেখছো এগুলো কিন্তু তোমার আইকিউ থেকে আসছে। কোন যুক্তিটি সঠিক? নিচের কোন যুক্তিটি সঠিক? উত্তরটা হচ্ছে ঘ। যেমন এ আর বি দুইটাই সঠিক। সকল মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস মরণশীল। আবার দেখো সকল মানুষ মরণশীল, সক্রেটিস মরণশীল, সুতরাং সক্রেটিস মানুষ, এটাও মিলে। কিন্তু সক্রেটিস মরণশীল, সক্রেটিস মানুষ, সুতরাং মানুষ মাত্রই মরণশীল। তো এইভাবে কিন্তু আসলে আমরা ওই যেতে পারি না, আমাদের ইন্ডাকটিভ ডিডাকটিভ তোমার ইয়ে রয়েছে, যুক্তি রয়েছে, আরোহ অবরোহ, এটা যুক্তিবিদ্যার একটা নিয়ম রয়েছে, ওইটা ফলো করে কিন্তু এটা উত্তর হয় না। এবার দেখো কিউর ইজ টু পেশেন্ট অ্যাজ ড্যাশ ইজ টু স্টুডেন্ট, মানে একজন রুগী সে হয় সুস্থ, সে সুস্থ হয়, রুগীর সেবা করলে সে হয় সুস্থ। স্টুডেন্ট কি হয়? স্টুডেন্ট হচ্ছে স্টাডি করলে সে একটা স্টুডেন্ট হয়ে ওঠে। তো এইভাবে কার সাথে কি সম্পর্ক? স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্ক বোঝায় নাই, সাকসেসের সম্পর্ক বোঝায় নাই, ঠিক আছে? সো এইভাবে কিন্তু বুঝাইছে। সো এগুলা জাস্ট ওই কোনটার সাথে, প্রথমটার সাথে কি সম্পর্ক, ওই সম্পর্কটা এখানে খুঁজে বের করলে কিন্তু সঠিক উত্তর চলে আসে। আবার শ্রম উৎপাদন, তাহলে পরিশ্রম ইকুয়াল টু কি? ঠিক আছে, শ্রম যত করবা তত পরিমাণ উৎপাদন বাড়বে, পরিশ্রম যত করবা তত বেশি কি হবা? সফল হবা। আবার দেখো পঞ্চ ইন্দ্রিয় কোনগুলা?
মানুষের দেহের যে পঞ্চ ইন্দ্রিয়, এটা একটা বেসিক, মানে এটা একটা এমন একটা বেসিক প্রশ্ন যেটা তোমার জীবন থেকে জানা উচিত, এমনিতে জেনে রাখা উচিত, যাতে করে তুমি এটা বুঝতে পারো। পঞ্চ ইন্দ্রিয় মানে যে আমাদের নাক, কান, মুখ, জিহ্বা, এই যে চোখ, এই বিষয়গুলো। যেমন এখানে কি আছে, উত্তর হচ্ছে খ। যেমন স্পর্শ মানে সে টাচ, দর্শন মানে চোখ দেখা, ঘ্রাণ মানে নাক দিয়ে নেই, স্বাদ মানে জিহ্বা দিয়ে নেই, শ্রবণ মানে কান দিয়ে শুনি। এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, এইগুলো হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়। বেসিক প্রশ্ন, বেসিক প্রশ্ন। 16-17 সালে কি প্রশ্ন এসেছে, মাৎস্য ন্যায় আমরা জানি শশাঙ্কের মৃত্যুর পর গৌররাজ শশাঙ্ক, যিনি গৌর জনপদের নেতা ছিলেন, শশাঙ্কের মৃত্যুর পর এই বাংলায় নেমে আসে 7ম থেকে 8ম শতকে। কবে? 7ম থেকে 8ম শতকে নেমে আসে অরাজক অবস্থা। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ওই সময়টাতে বড় বড় অঞ্চলগুলো ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল, বিনাশ করছিল। তো ওইটা কি মাৎস্যন্যায় বলে। এই মাৎস্যন্যায়ের কথা আমরা জানতে পারি সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিতম বই থেকে। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিতম বইয়ে আমরা কিন্তু এই মাৎস্যন্যায়ের কথা জানতে পারি। সো পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গ্রাস করে বা গিলে খায়, এই মাৎস্যন্যায় বলতে বোঝায় আইন শৃঙ্খলাবিহীন সেরকম একটা অরাজক অবস্থা। অনেকে উত্তর দিয়ে দেবে মাছ বাজার। আরে মাছ বাজার না, উত্তর হচ্ছে এই বিশৃঙ্খলা। কত থেকে কত শতক হয়েছে, কার মৃত্যুর পর, এটা কার বই থেকে জানা যায়, ইত্যাদি তথ্য কিন্তু বাকি পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? সো প্রাচীন বাংলার ইতিহাস টপিক থেকে প্রশ্ন আসছে। এরপর আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে অ্যাড হয়েছে? মাথায় রাখবা, এই আমার সোনার বাংলা এইটার মোট কবিতা লাইন হচ্ছে 25টি। জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়েছে 10টি, আর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় প্রথম 4টি চরণ। এই 25, 10, 4 কি ইত্যাদি জেনে নিবা। এই আমাদের জাতীয় সঙ্গীতের সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের সুরটি নেওয়া হয়েছে গগন হরকরার একটি বাউল গান থেকে। সেই গানটির নাম হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই গগন হরকরার বাউল গান থেকেই নেওয়া হয়েছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইভাবে, ঠিক আছে, এইভাবে নেওয়া হয়েছে, এইভাবে কিন্তু গানটা নেওয়া হয়েছে। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা আমাকে বলো জাতীয় সঙ্গীত, ওই জাতীয় সঙ্গীতটা কিন্তু, এই জাতীয় সঙ্গীতটা কিন্তু আচ্ছা, আমি তোমাদের এই সমস্যাটা সমাধান করে দিব। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নেক্সট ক্লাস থেকে সমস্যা সমাধান করে দিব। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে, প্রবলেম নাই। ক্যামেরা দিয়ে ক্লাস দিচ্ছি, নতুন তো, সো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো মাথায় রাখবা, আমাদের জাতীয় সঙ্গীতটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত। ঠিক আছে? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। এইবার প্রশ্ন আসছে, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? এখানে মজার ব্যাপার, একটু দেখি, একটু দেখি, এই পোলাপান একটু দেখি, দেখো, লুক এট মি, এখানে এই যে আমার দিকে। আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কিন্তু 32টি, যার মধ্যে 2টি দেশের সাথে আমাদের বর্ডার। একটি হচ্ছে ইন্ডিয়া, আরেকটা হচ্ছে মায়ানমার। ধরো মায়ানমার সাথে আছে 3টি, ভারতের সাথে আছে 30টি। এই 30 আর 3 যোগ করলে অনেকে বলবে 33, যেটা ভুল। কারণ এখানে রাঙামাটি এমন একটা জেলা, যেই জেলা ভারতের সাথেও বর্ডার শেয়ার করেছে, মায়ানমারের সাথেও বর্ডার শেয়ার করেছে। এখানে 3 গণতে গেলেও রাঙামাটি আসে, 30 গণতে গেলেও রাঙামাটি আসে। 2বার গণলে কি 2টা জেলা হয়? একটা জেলাই, তাহলে 1 মাইনাস করতে হবে। সো 30 আর 3 এই 32টি। ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা তাহলে কত? 30টি দাঁড়ায়। এভাবে সঠিক উত্তর। ভারতের সাথে ভারতের কয়টি সীমান্তবর্তী রাজ্য রয়েছে? 5টি। আমিত্রি ম্যাপ দিলে তুমি মনে রাখতে পারবা। কি দিয়ে মনে রাখতে পারবা? আমিত্রি ম্যাপ, অথবা ম্যাপ দেখলে মনে রাখতে পারবা। আমিত্রি ম্যাপ,
এই আমেত্রি ম্যাপের মধ্যে আতে আসাম, মিতে মিজোরাম, তৃতীয় ত্রিপুরা, মেতে মেঘালয়, পথে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের সাথে ভারতের আমাদের সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছি, আর এই আসামের সাথে সবচেয়ে কম বর্ডার আমরা শেয়ার করেছি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমাদের ভারতের সাথে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য কয়টি? 60টি। সেভেন সিস্টার্স ভুক্ত ভারতের রাজ্য কয়টি? 60টি রাজ্য রয়েছে বাংলাদেশের বা ভারতের উত্তর পূর্ব দিকে। ঠিক আছে, আমাদের এইভাবে বিশ্লেষণ করে করে শিখতে হবে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? এই যে আজকে বাংলাদেশ, এইটা আসছে কিন্তু এই বঙ্গ, বাংলা, বাঙ্গালা, বং অং থেকেই আসছে, এই বঙ্গ থেকে বাংলাদেশ। সো তোমরা জানো ঐতেরেয় আরণ্যক গ্রন্থ থেকেই কিন্তু সর্বপ্রথম বঙ্গ নামের কথা জানা যায়। কোন নামের কথা? বঙ্গ নামের কথা জানা যায়। কোন নামের কথা? বঙ্গ নামের কথা জানা যায়। কোন নামের কথা? বঙ্গ নামের কথা। সো তোমরা যারা ক্লাস করছো একটা রিয়েক্ট দিয়ে ফেলো, যারা এখনো একটা শেয়ার করনি, দেখি কারা কারা শেয়ার করছো। একটু শেয়ার করে টাইমলাইনে একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন দাও আগামী 1 মিনিট, যাতে করে আমরা একটু ক্লাসটা পৌঁছাতে পারি। একটা রিয়েক্ট অন্তত দিয়ে দাও সবাই। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি প্রশ্নে যাই, এখানে যাব। সো পদ্মা সেতু এগুলো এখন আসবে না, এখন আসবে সম্প্রতি যদি কোনো এরকম কি হয়, কোনো ধরনের উন্নয়ন প্রকল্প হয়। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? লাইবেরিয়া। প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকা মহাদেশ পৃথিবীর যেই মহাদেশের সব থেকে বেশি স্বাধীন দেশ আছে আফ্রিকা মহাদেশ। অন্ধকারচ্ছ মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশ। যেই মহাদেশ আয়তনে দ্বিতীয় আফ্রিকা মহাদেশ। এই প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকায় একটি শুধু স্বাধীন দেশ ছিল, সেটি হচ্ছে লাইবেরিয়া, যার রাজধানী হচ্ছে মনরোভিয়া। এই লাইবেরিয়ায় কিন্তু রয়েছে কি? বাংলাদেশ স্কয়ার। বাংলাদেশ স্কয়ার রয়েছে লাইবেরিয়াতে। সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি গঙ্গা খাত যেটি রয়েছে বঙ্গোপসাগরে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর মারিয়ানা খাত বা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত হচ্ছে মারিয়ানা খাত। এই মারিয়ানা খাত রয়েছে প্রশান্ত মহাসাগরের তলদেশে। মারিয়ানা খাতের যেই বিন্দুটা সবচেয়ে নিচে ওটাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। চ্যালেঞ্জার ডিপ মাথায় রাখবা। হ্যাঁ, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? রাজিয়া আক্তার বানু। সংবিধান কমিটি, এই যে কমিটির কথা বলছি, মোট সদস্য ছিল 34 জন, যার তোমার সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া আক্তার বানু। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 34 জনের মধ্যে একজনই ছিলেন হচ্ছে ন্যাপের মানে ন্যাশনাল আওয়ামী পার্টির, যিনি খসড়া সংবিধানে স্বাক্ষর করেননি, সেই ব্যক্তি কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত। আর বাকি 33 জন ছিলেন কিন্তু আওয়ামী লীগের। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলা হয়? রূপসী বাংলা বলা হয় কিন্তু এই সোনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে। সোনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে। জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজারে। এখন যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, এইটার ভিক্টোরিয়া পার্কের নাম কিভাবে হয়েছে, আবার তোমার সিপাহি বিপ্লবের সাথে কি ইতিহাস জড়িত, এটার প্রতিষ্ঠাতাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল কত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কত, বর্তমান কত সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে, জগন্নাথ বিশ্বের কোনো ব্যক্তি যদি 24 সালে গণঅভ্যুত্থানের সাথে জড়িত, জগন্নাথ বা এই অঞ্চলটার জন্য কোনো ইতিহাসের সাথে জড়িত, বা পুরান ঢাকার মধ্যে যত মুঘল আমলের স্থাপত্য, প্লিজ প্লিজ প্লিজ, যেমন লালবাগ কেল্লা থেকে শুরু করে ওইখানে বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে আহসান মঞ্জিল থেকে শুরু করে, তুমি যদি এই কয়টা টপিক পড়ো, তুমি 1 থেকে 2 মার্ক ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবে 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 ইনশাল্লাহ। সো এইটা কেউ ভুল করবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, জগন্নাথ বিশ্ব সম্পর্কে ভালো করে জানবা, ভালো করে জানবা। জানা যাবে? বলো জানা যাবে ইনশাল্লাহ। জানা যাবে? বলো ইনশাল্লাহ। তোমাকে বলে দিলাম, এখন তুমি ভালো করে পড়ো। জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায়? কক্সবাজারে। মাথায় রাখবা। বাংলাদেশ সাবমেরিনের কেবল ল্যান্ডিং স্টেশন কোথায়? যেটা হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালীতে। কুয়াকাটা এমন একটা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় একসাথে দেখা যায়। পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত। এটাকে বলা হয় কি কন্যা? কেউ বলতে পারবা কি কন্যা? সাগর কন্যা। এটাকে বলা হয় কি কন্যা? সাগর কন্যা বলা হয় কোন জায়গাকে? কুয়াকাটাকে। পরবর্তীতে আমাদের যে প্রশ্ন রয়েছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এই এম.আর. আখতার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থান কিন্তু চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রামের কালুরঘাটে। ঠিক আছে, চট্টগ্রামের কালুরঘাটে, যেটির পূর্ব নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, যেটি পরে বিপ্লবী শব্দ বাদ দেয় কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সো মাথায় রাখবা। বাংলাদেশ কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ নেয়? 1999 সালে। 1999 সালে। মাথায় রাখবা।
কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয়? 2015 সালে। এখন এগুলো আসবে না, অন্যগুলো এখন আসবে। এই বাংলাদেশ স্যাটেলাইট, দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান নাম কিন্তু বাংলাদেশ স্যাটেলাইট 1। তো এর উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ বা তখন উৎক্ষেপণ হয়েছিল 12 মে 2018 সালে। এগুলো আমাদের পরীক্ষা আসছিল। এই 18 সালে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। সো তখন কিন্তু আমাদের পরীক্ষা এগুলো এসেছিল। পরবর্তীতে আইনের দৃষ্টিতে সবাই সমান। তুমি যদি বলো ভাইয়া সারা জীবনের জন্য একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট বলেন, তাহলে এইটা হচ্ছে সারা জীবনের প্রশ্ন। ওই যে আমি তোমাদের মাঝে মধ্যে সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট বলি না, আইনের দৃষ্টিতে সবাই সমান হচ্ছে সংবিধানের 27 নং অনুচ্ছেদের কথা। তুমি আমাকে বলো আইনের দৃষ্টিতে নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে সংবিধানের কয় নাম্বার অনুচ্ছেদে? নারী পুরুষের সমতা, নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? অবশ্যই হচ্ছে তোমার যে রামনাবাদ চ্যানেল বা রামনাবাদ নদীর মোহনায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দর। এবার দেখো প্রণালী থেকে প্রশ্ন এসেছে, আমি বলবো এই প্রণালী টপিক পড়ে যাও যদি জবিতে কমন পেতে চাও। প্রণালী টপিক আমরা আমাদের ওই যে ম্যারাথন ক্লাসে অলরেডি প্রণালী টপিক ডান করে ফেলছি। একটা প্রশ্ন প্রণালী থেকে আসলে একটা কমন পড়বে, 10টা আসলে 10টা কমন পড়বে। এবার বুঝাই দিছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। রিসেন্ট থেকে থাকবে অন্তত, আমি তো মনে করি 3 থেকে 4টা প্রশ্ন অ্যাটলিস্ট থাকার কথা। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? একদিকে অবশ্যই লোহিত থাকবে আর অপরদিকে ভূমধ্য থাকবে। ম্যাপ আমার মাথার মধ্যে ভাসতেছে, আরব টারব হবে না। উত্তর খ। তোমরা বলো পানামা খাল কোন দুইটি মহাসাগরকে যুক্ত করেছে? হ্যাঁ, পুরুষ নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের 28-এর খ, 28-এর 2 বা খ যেটাই বলুক, 2 বা খ যেটাই বলুক উত্তর হবে। থ্যাংক ইউ। উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। লোহিত ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। তোমরা বলো এটা বলো, হ্যাঁ, পানামা খাল কোন দুইটি মহাসাগরকে যুক্ত করেছে? ঠিক আছে। সো পরবর্তীতে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই প্রশ্নের দিকে যাই, এই মার্গারিটা মামুনের কথা যদি আমরা বলি যে অলিম্পিকে কোন ইভেন্টে সোনা জিতেছে? যে বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্টিক মার্গারিটা মামুন কিন্তু রিদমিক জিমন্যাস্টিকে তিনি কিন্তু স্বর্ণ জয় লাভ করেছিলেন। নদীবিহীন দেশ কোনটি? সৌদি আরব কিন্তু নদীবিহীন দেশ। মোবাইলে জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস প্রযুক্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসবে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আমি বারবার বলি, তোমরা বলো www এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ কি? র্যাম এর পূর্ণরূপ কি? রমের পূর্ণরূপ কি? তোমরা বলো, এগুলো আমাকে বলো। ভ্যাটের পূর্ণরূপ কি? তোমরা আমাকে বলো। সারা জীবন এগুলো কমন পড়বে। এই জিনিসগুলো তোমরা একটু আমাকে বলো, এইগুলো একটু বলো, এগুলোর পূর্ণরূপ কি? কারা কারা জানো? হ্যাঁ, প্রশান্ত আটলান্টিক, ইয়াস, প্যাসিফিক ওশান এন্ড আটলান্টিক ওশান। ঠিক আছে। একজন লিখছে পুরা শান্ত নয় রে বৎস, প্রশান্ত, পুরা শান্ত নয়, প্রশান্ত। এইবার দেখো মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিভাগ করেছে কোনটা? সনোরা লাইন। আমি টেকনিকে বলি, ঠিক আছে। যেমন জ থেকে নিবা জ, মে থেকে মে মানে মেজো, এইবার লেখা মেজো। আর সন থেকে নিবা সন মানে পুত্র মানে ছেলে, মেজো সন মানে হচ্ছে মেজো পুত্র। হ্যাঁ, থাকে না যে পরিবারের মাঝারি পুত্র বা পরিবারের না ছোট না বড়, যারা মাঝারি, মেজো সন। মেতে মেক্সিকো যত যুক্তরাষ্ট্র, সনতে হচ্ছে সনোরা লাইন। এবার মনে রাখবা। তো এই যে প্রণালী ও সীমারেখা, তোমরা আমাকে বলো লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে সীমারেখা? লাইন অফ কন্ট্রোল কেউ জানো? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে সীমারেখা? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে সীমারেখা? লাইন অফ কন্ট্রোল। সো এইভাবে কিন্তু এই যে ভ্যালুয়েটেড টেক্সট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইয়েস, উত্তরগুলো সঠিক হচ্ছে। সো এবার এগুলো একটু দেখো। আবার দেখো তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? অবশ্যই হবে ভুটানের তীরন্দাজ জাতীয় খেলা। আর হিলারি ক্লিন্টন আমেরিকান কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটের নির্বাচন হয়েছে? অবশ্যই জানো যে তোমার নিউ ইয়র্কের। সো এই টাইপের প্রশ্ন। সো আমি তোমাদের একটা কথাই বলবো, মানে একটা কথা বলে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, জগন্নাথের জন্য এখন যতদিন আছে তুমি প্রতিদিন একটা রুটিন করো যে কোন বিষয়গুলো কত ঘন্টা পড়বা, কোন জিনিসগুলো ডান করবা। এভাবে রুটিন করে পড়ার টেবিলের সামনে টানায় তুমি পড়া শেষ করো। কুমিল্লা হলে কুমিল্লার মতো শেষ করো, মানে প্ল্যান করা ছাড়া এখন পড়ো না। আর এই প্ল্যানে যদি জিকেতে বেস্ট করতে চাও, আমি তোমাদের ভরসা দিতে পারি যে মাত্র 3টা ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ, 3টাতে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। 3 ঘন্টা লাগুক, 3.5 ঘন্টা লাগুক, যাতে এরপরে তোমরা পড়ার সুযোগ পাও, ওইভাবে আমি শেষ করে দিব। সে একটা কথাই বলবো যে তোমরা এখন যারা ভর্তি হবা, তোমরা আশীর্বাদ পুষ্ট হবা ইনশাল্লাহ। একটা কথা বলবো,
সো এখনো কিন্তু আমাদের অফারটা আছে, 2 দিন পরে এটার দাম হয়ে যাবে 599 টাকা। এটা বাদ এখন 350 টাকায় তোমরা যদি আমাদের মাত্র 350 টাকায় এতগুলো বিশ্ববিদ্যালয়ের জিকে তোমাদের প্রিপারেশন শুরু হবে। দেখো জগন্নাথ ও কুমিল্লা অনেকের প্রধান টার্গেট এখন, গুচ্ছ তো বটেই, সেন্ট্রাল, নার্সিং এসব একটা করছে বাবা। এখন আমাদের যেহেতু রাবির পরীক্ষা, বিউপির পরীক্ষা 17 তারিখ, আমরা হয়তো পারে 17 তারিখ রাতে ইনশাল্লাহ এই জগন্নাথের প্রথম ম্যারাথন ক্লাস শুরু করব। এর পরের দিন কুমিল্লা, এইভাবে কিন্তু টানা 3 দিন করে 6টা ম্যারাথন ক্লাসে এই 2টা বিশ্ববিদ্যালয় ডান করে ফেলবো। যার এই 2টারই খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা সিক্রেট সাজেশন আমার গ্রুপে অলরেডি দেওয়া আছে। তুমি চাইলে আমার গ্রুপ থেকে আগে যত ক্লাস থেকে ওই টপিকগুলো বের করে নিজেরাও পড়তে পারো। আর আমি যখন শুরু করবো তুমি কোপ দিবা ইনশাল্লাহ। কোপ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কমন পড়েছে তোমার এই যে চট্টগ্রাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, সাস্টে কমন ছিল। হ্যাঁ, সব জায়গায় কিন্তু তোমরা জানো, এগুলো আমার পেজে ভিডিও দেখলে বুঝবা। এবং আমার দাগানো স্লাইডগুলো পড়ে গেলেও কিন্তু ভালো কমন পড়বে। সো এখন সুযোগ আসছে লাস্ট, তুমি যদি আজকে কালকের মাঝখানে ভর্তি হও ইনশাল্লাহ তুমি ক্লাস শুরু করে দিতে পারবা। সো যারা ভর্তি হবো আমি একটা কথাই বলবো, 01307515906 01307515906 স্ক্রিনশট নাও। আমি প্রসেসটা তোমাদেরকে জাস্ট বলে দেই, আজকের মাঝখানে কনফার্ম করে ফেলো, বা তুমি যখনই দেখো অফারটা থাকবে, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, আমি বলবো কনফার্ম করে ফেলো। আমি কনফিডেন্ট ইনশাল্লাহ। তুমি অন্য কারো কাছে পড়ো, অন্য বই আছে, কিন্তু এই সামান্য কয়টা টাকা খরচ করে তুমি যদি এখানে ইনভেস্ট করো, হয়তো পরীক্ষা দিয়ে এসে বলবা যে ভাইয়া ভালো ডিসিশন ছিল। আলহামদুলিল্লাহ এইগুলো কমন পড়ছে, এইগুলো আসছে, আপনি যে টপিক থেকে পড়েছেন, যা পড়াইছেন। সো ঢাকার মধ্যে থাকতে চাও একটা ভালো সাবজেক্ট নিয়ে, এইটা একটা লাস্ট হোপ আমি বলবো, লাস্ট একটা সুযোগ আছে আমি বলবো। তুমি আমার কাছে ভর্তি না হও কোনো সমস্যা নাই ভাই, তুমি নিজেও খুব সুন্দর করে পড়তে থাকো। যদি চান্স পেয়ে যাও, মানে ধরো এইটাতে একটা ভালো সাবজেক্ট পাও, তখন কিন্তু এইটাতে তুমি শিফট করতে পারবা। সুযোগ আছে, জগন্নাথ ঢাকার মধ্যে থাকা লাস্ট একটা সুযোগ, এটাকে কেউ হাতছাড়া করো না। আমি বলি ইনশাল্লাহ তোমরা পারবা, সম্ভব, খালি পরিশ্রমটা করে যাও। এখন থেকে অ্যাটলিস্ট দিনে তো 14 ঘন্টা পড়তে হবে তোমাদের, একদম পড়ার মধ্যে দিতে হবে। তোমরা অন্য কাজ করো, ফেসবুক রিলস এই সেই না করে 14 ঘন্টা গেমস, ফ্রি ফায়ার, হ্যাঁ, ক্লাস অফ ক্ল্যান এই সেই হ্যান ত্যান এগুলো না করে পড়াশোনার সময়টা দাও তোমরা। আমি বলবো এখন ফাইনালি ভাই আমি তোমাদের পড়াইতে পারবো, 3টা ক্লাস শেষ করে দিতে পারবো, আমার দায়িত্ব। তুমি যদি ভর্তি হও তোমার লাভবান হবে, যেহেতু অলরেডি 4300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এবং আমি বলবো আগামীকালের মধ্যে ইনশাল্লাহ 4500 স্টুডেন্ট আমাদের হয়ে যাবে, 4500 স্টুডেন্ট আগামীকাল হয়ে যাবে। এখন তোমরা যদি দ্রুত ভর্তি হতে চাও, কারণ এত মেসেজ আসবে, তুমি চিন্তা করো 200 স্টুডেন্ট ভর্তি করতে গেলে অন্তত 2000 মেসেজ আমাদের দেখতে হয়, কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়। তার মাঝখানে যারা এই নাম্বারে 350 টাকা বিকাশে অথবা নগদে তুমি নিজের ফোন থেকে পাঠালে, পার্সোনাল থেকে পাঠালে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা, টাকা পাঠানো শেষ 350। এরপরে আমার এই নাবিলস জিকে যে ফেসবুক পেজ আছে, মেসেজে গিয়ে তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো, সেন্ডার নাম্বার দোকানের বা তোমার, এই সম্পূর্ণ 11 ডিজিটের যে নাম্বার থেকে টাকা পাঠাইছো মেসেজ দাও আমার পেজে, দিয়ে বলো ভাই আমরা ম্যারাথন কোর্সে ভর্তি হতে চাই, ম্যারাথন কোর্সে 350 টাকার। কারণ এই জগন্নাথ কুমিল্লার পরেও এই গুচ্ছ হচ্ছে বড় একটা জায়গা। এই বছর গুচ্ছতে নতুন একটা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, মাত্র 55 মতো পাইলে গুচ্ছতে ভালো একটা মানে চলে আসে, বিশ্ববিদ্যালয় চলে আসে, দারুণ সুযোগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ও কিন্তু এখন কি ভর্তি পরীক্ষা আছে, ঢাকা যে 7 কলেজ সেন্ট্রাল হয়েছে ভর্তি পরীক্ষা আছে, নার্সিংয়ে ভর্তি পরীক্ষা আছে। সো প্রশ্ন প্যাটার্ন কী হবে না হবে অনেক বিষয় আছে। সো আমি বলবো এই সবগুলি সার্ভিস পাবো মাত্র 350 টাকায়। এটা আমার ইতিহাসে যেটা প্রাইস ছিল, প্রায় সবাই প্রায় 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো এই ডিসকাউন্ট আর কখনো পাবা না। টাকা পাঠায়া তুমি আমার পেজে নক দিয়ে 11 ডিজিটটা বলে দাও, এখনই মেসেজ দিয়ে দাও, পরে কিন্তু মিস করবা। বিকাশ অথবা নগদ পার্সোনাল দুইটাই আছে, ঠিক আছে? বলো ম্যারাথন কোর্সে ভর্তি হতে চাই ভাই, আমাকে দ্রুত অ্যাড করে নেন। আবার কেউ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন, ভাইয়া খাইছেন, ভাইয়া শরীরটা কেমন, এইগুলো না বললে টাকা পাঠায় মেসেজ দিয়ে দাও, তোমাকে দ্রুত অ্যাড করে আমি ক্লাসগুলো বুঝাই দিই ইনশাল্লাহ। তুমি কিছু না বুঝো আমার পেজে নক দিয়ে বলবা, ক্লাস না পাও, ম্যারাথন ক্লাস না পাও, সাজেশন না পাও, আমাকে বলবা, আমরা তোমাকে ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি 2 জন ফ্রেন্ড একসাথে অ্যাড হও, তুমি কিন্তু 100 টাকা ডিসকাউন্ট পাবা দুইজনে, একজন 50 টাকা করে ডিসকাউন্টে তুমি দুইজনে আসে 700 টাকা, তোমরা 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। 2 জন হলে 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, 2 জন যদি হও 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। সো আজকের মাঝখানে কনফার্ম করো, তোমার বন্ধুকে জানাও, মেনশন দাও, ইনশাল্লাহ তোমরা টাকা পাঠিয়ে এই নাম্বারটা স্ক্রিনশট রাখো, আজকের মধ্যে ভর্তি হয়ে যাও। আর এই গ্রুপে কিন্তু আগের যত ক্লাস আছে, তার মানে তুমি যদি অ্যাডমিশন লাইফে মনে করো তোমার সংবিধান টপিকের সমস্যা, সভ্যতা টপিকের সমস্যা, আন্তর্জাতিক সংস্থায় সমস্যা, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি বেশি, সংসদ, হ্যাঁ, বিশ্বযুদ্ধ থেকে, জাতিসংঘভুক্ত সংস্থা থেকে সমস্যা, তুমি আমার এই যে গ্রুপটাতে অ্যাড করবো, ফুল গ্রুপে আগে যত ক্লাস, সাম্প্রতিক এক্সাম, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সব ক্লাস আছে। চাকরির জন্য অনেকে এখানে আছে,
তারা দরকার দরকার ক্লাস বাংলা জাতীয় সাম্প্রতিক নিবন্ধনের জন্য যে কোনো কিছুর জন্য তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের মাঝখানে অ্যাড হয়ে যাও। আর আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন জিকে কোর্স একদম নতুন যে জিকে ব্যাচটা, মনে করো তুমি 26 ব্যাচ 27 ব্যাচ তুমি নতুন কোর্স শুরু করতে চাও, একদম অ্যাডমিশন শেষ অবধি থাকবে, 26 অ্যাডমিশন শেষ অবধি নতুন কোর্সটা। 27 কলেজ লাইফে 26 সাথে একবার পড়ে ফেলবা, আর 26 তোমাদের এইচএসসির পরে অ্যাডমিশন পর্যন্ত যে থাকবে যে কোর্সটা, এখন ভর্তি হলে তুমি 2বার জিকে ডান করতে পারবা, তোমার এইচএসসির আগে একবার, এইচএসসির পরে একবার। সেই প্রি অ্যাডমিশন কোর্সে কিন্তু 26 কেউ আসো নাকি? বলো বলো তো, 26 কেউ আসো? 26 কেউ থাকলে ওই প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তির জন্য পেজে যোগাযোগ করো, যাতে করে তুমি তোমার সময়ে যুক্ত হতে পারো। এখন যুক্ত হয়ে গেলে অ্যাডমিশন শেষ অবধি 1 টাকাও লাগবে না। সো এই কোর্সে যুক্ত হয়ে যাও, তোমরা আগের যত ক্লাস পাবো, আমি বারবার বলছি। আর আমার আগের দেখো, এই দেখো আমার যে নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেখো এই যে গতকালের ক্লাস আমি আপলোড দিই, সকল ক্লাস কিন্তু এখানে থাকে। পত্রিকার আপডেট, বিউপির ক্লাস দেখতে পাচ্ছ, আগের যত ক্লাস, এই যে বিউপির ক্লাস, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, এই যে শর্টকাট টেকনিকে ভিডিও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, সকল আগের যত ভিডিও মিলে 456টার মতো ভিডিও আছে। সো ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে তোমরা এই নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে আগের যত ক্লাস তুমি দেখতে পারো, ফ্রিতে প্রিপারেশন নিতে পারো। চাকরি বা অ্যাডমিশন 26 বে 27 বে যেই হোক, ভুলে যাওয়া পরে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকের এই পেজটা হচ্ছে নাবিলস জিকে, যেখানে আমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস নেই। আবার এই দেখো কুইজ থাকে, এই যে কত সুন্দর কুইজ থাকে, যাতে তুমি প্র্যাকটিস করতে পারো। এই যে কুইজ থাকে, এই যে ছোট ছোট ভিডিও থাকে, বিভিন্ন বিষয়ে কনফিউশন আমি দূর করে দেই, ভিডিও থাকে। হ্যাঁ, এই কুইজ থাকে, ভিডিও থাকে। আবার যত ভিডিও আগে এখানে আপলোড দেই আমি, হ্যাঁ, এই সাম্প্রতিকের উপর ভিডিওগুলা। তারপর তোমরা দেখো যত আপডেট, যত লাইভ ক্লাস কিন্তু আমার এই কোথায় হয়, নাবিলস জিকে পেজে হয়। যারা এখনো ফলো দাওনি ইউটিউব ফেসবুক যেখান থেকে, তোমরা নাবিল জিকে পেজটা ফলো দিয়ে ফেলতে পারো। আর আমার যত আগের ক্লাস তোমরা কিন্তু আমার এই পেড কোর্সে এইভাবে দাগানো স্লাইড সহ পাবা। আগের যত ক্লাস আমাদের গ্রুপে কিন্তু এইভাবে টাইটেল অনুযায়ী সাজানো আছে, টাইটেল অনুযায়ী সুন্দর করে সাজানো আছে। তোমরা যুক্ত হলেই টাইটেল অনুযায়ী যেই ক্লাস যার দরকার এক্সাম ইয়া সহ তোমরা কিন্তু করতে পারবা। সো আজকে নক দিয়ে ফেলো নাবিল জিকে পেজে, আমি বলবো একজন মিস করো না। আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহা ম্যারাথন ক্লাসে পেইড ব্যাচে তোমাদের সাথে দেখা হবে। নাম্বারটা আবারও দিয়ে আমি ক্লাসটা শেষ করবো, 013075159006। এটা বিকাশ নগদ, দুইটা আছে পার্সোনাল নাম্বার। এখন স্ক্রিনশট নাও, যত দ্রুত অ্যাড হবা ইনশাল্লাহ তত দ্রুত তোমরা ভালো করবা। ইনশাল্লাহ তোমাদের কনফিডেন্স বাড়বে, কমনও থাকবে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে নক দিয়ে ফেলো। আর পেড গ্রুপে কিন্তু আমরা শেয়ার, মেনশন, কোর্সে ভর্তি এইসব কথা কিন্তু পেড গ্রুপে হয় না। কেন হয় না? ওইখানে কি কাউকে শেয়ার দেওয়া লাগে? ওইখানে কিন্তু আমরা টপিক ধরে ধরে বিশ্লেষণ করে বুঝে কোনটা ইম্পর্টেন্ট, ওইভাবে কিন্তু একদম পুরোটা সময় ফ্রুটফুলি আমরা ওয়ে করি। কিন্তু আমরা যখন ফ্রি ক্লাস করাই তখন কিন্তু আমরা সবাই চাই যে আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছে যাক। তোমরা যদি না বলি তোমরা তো অ্যাড হবা না বা জানতে পারবা না। এই যে সুযোগটা আমি রেখেছি মাত্র 350 টাকায়, তাই কিন্তু বলতে হয়। তারপর আমি অত্যন্ত দুঃখিত, সরি। বাট ক্লাসের শেষে এসে বললাম যাতে তোমরা যারা, এই যে আমি বলার পর কিন্তু তোমরা অন্তত 100 জন স্টুডেন্ট আমাকে এখন অ্যাড হয়ে যাবে কালকের মাঝখানে, এবং তোমরা ওই ক্লাসগুলো করে তোমরা উপকৃত হবা। তাই কিন্তু তোমাদের বারংবার বলি, মনে করিয়ে দেয় যে অ্যাডমিশন সুযোগ একবারই বারবার আসে না, একবারই সুযোগ আসে। সো একটু ঘাটতির কারণে, যে কিন্তু তোমার যদি দুর্বলতা থাকে বিশেষ করে, বা অনেক ভালো করতে চাও যে কেউ, পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পর যদি বলো আয়সা যে ভর্তি হলে ভালো হইতো বা ক্লাসগুলো করলে ভালো হইতো, তখন আর কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে না। শেষ সুযোগ একবারই। সেই সুযোগে আমি যদি তোমাকে পাশে থাকতে পারি, হেল্প করতে পারি, এবং তোমার যদি কমন পড়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো 350 টাকা পাঠিয়ে আমি জিকে পেজে 11টা নাম্বার লিখে মেসেজ দিয়ে আজকে ভর্তি হয়ে যাও। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে পেইড ব্যাচে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর এই কোর্সের ডিটেলসটা কিন্তু আমাদের এই লাইভ ক্লাসের ক্যাপশনেও আছে, কমেন্টেও পিন করা আছে, চাইলে দেখতে পারো। টাকা পাঠিয়ে নক দিলে দ্রুত অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? স্ক্রিনশট রাখো ইনশাল্লাহ।